পরিমিতির দ্বিতীয় ক্লাস চতুর্ভুজ, বহুভুজ ও বৃত্ত এর আপনাদের সবাইকে স্বাগতম। আমরা প্রথমেই চতুর্ভুজ করব, তারপরে বৃত্ত করব, তারপরে সবার শেষে চতুর্ভুজের পর বহুভুজ করব, তারপরে বৃত্ত করব। তো আমরা প্রথমেই চতুর্ভুজ সংক্রান্ত পরিমিতির যে সূত্রগুলো আছে সূত্রগুলো আগে বোঝার চেষ্টা করব। আমরা সবসময় যেটা করি, প্রথমে সূত্র শিখি, তারপর আমি সূত্র নিয়ে আলোচনা করি, অঙ্ক আপনারা করেন। আজকেও ঠিক সেটাই হবে। চলেন প্রথমে চতুর্ভুজের সূত্রগুলো দেখি। যেমন সামান্তরিক, গতকালকেই আমরা সামান্তরিক কাকে বলে, সামান্তরিকের বৈশিষ্ট্যগুলো কি সেটা আমরা শিখছি। আজকে আমরা দেখার চেষ্টা করব যে সামান্তরিকের যেমন ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, পরিসীমা নির্ণয়ের সূত্র, এইসব আমরা শিখব। তো একটা সামান্তরিকের গত ক্লাসে শিখছিলাম আমরা একটা সামান্তরিকের একটা কর্ণ দুটো সমান ত্রিভুজে বিভক্ত করে। যেমন এইখানে এই এ বি ডি একটা ত্রিভুজ, আর বি সি ডি এই দুটা ত্রিভুজ একদম সমান। তার মানে এই ত্রিভুজের ক্ষেত্রফল তো এই ত্রিভুজের ক্ষেত্রফলও তাই। আচ্ছা, এই সামান্তরিকের যদি একটা উচ্চতা হয়, সামান্তরিকের যদি এটা উচ্চতা হয়, এটা উচ্চতা, এখানে সামান্তরিকের কিন্তু সব জায়গায় উচ্চতা সেম। হ্যাঁ, যেহেতু এই সিডি আর এবি বাহু দুটো সমান্তরাল, তাহলে সব জায়গায় কি এই দূরত্বটা সমান, মানে উচ্চতাটা সবসময় সমান হয়। এটা যদি উচ্চতা এইচ ধরে নেই, দেখেন তো এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি পাই না, এটা হাফ ইন্টু ভূমি এ বি ইন্টু উচ্চতা এইচ, এটা তো পাই। আবার একই রকমভাবে ত্রিভুজ বি সি ডি এর ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল কি পাবো, এই যে হাফ ইন্টু ভূমি হচ্ছে কি সিডি ইন্টু উচ্চতা এইচ, কারণ এটারও উচ্চতা সেম, দুইটা ত্রিভুজের উচ্চতা সেম। তাহলে এই দুইটা ত্রিভুজ, এই যে কর্ণটা দুইটা ত্রিভুজে বিভক্ত করছে, এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করলে তো পুরো সামান্তরিকের ক্ষেত্রফল হয়ে যায়। আর এখানে এ বি আর সিডি বাহু দুটা কিন্তু সমান, এই বাহু আর এই বাহু সমান। আমরা এই সিডির জায়গায় লিখতে পারি হাফ ইন্টু এ বি ইন্টু এইচ। তাহলে এই যে অর্ধেক এ বি এইচ আর অর্ধেক এ বি এইচ গুণ করলে কী হবে, যোগ করলে কি হবে, এই যে হাফ ইন্টু এ বি ইন্টু এইচ প্লাস হাফ ইন্টু এ বি ইন্টু এইচ সমান হবে এ বি ইন্টু এইচ। তার মানে কি, এ বিটা কী ছিল, ভূমি না, এ বিটা ভূমি আর এইচটা হলো উচ্চতা। তার মানে সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি ইন্টু উচ্চতা, সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আমরা এখান থেকে শিখলাম সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এই যে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের আমরা সূত্র পেয়ে গেলাম, এটা মাথায় রাখতে হবে, এই সূত্র মাথায় রাখতে হবে। এবার একটু খেয়াল করে দেখেন, আমরা সামান্তরিকের যে উচ্চতাটা নির্ণয় করছি, এই শীর্ষবিন্দুতে এই যে ত্রিভুজের যে উচ্চতাটা দেখলাম, এ বিকে এইচ দুই ভাগে ভাগ করছে, তাহলে ভূমি কি এ বি পুরোটা হবে? হ্যাঁ, ভূমি তো এ বি পুরোটাই। আমি এ বি সি ডি পুরো ত্রিভুজ নিছি না, আমি তো ত্রিভুজ এই যে এটা পুরোটাই নিছি, এই যে এটা পুরো ত্রিভুজ নিছি, এটা পুরো ত্রিভুজটাই নিছি, পুরো ত্রিভুজের ভূমি এ বি। তো আর এটা আজকাল উচ্চতা অঙ্কন করছে, এই ত্রিভুজের উচ্চতা অঙ্কন করছে, এটা এখানে দুই ভাগে ভাগ করে নাই, এটা জাস্ট আমি উচ্চতাটা মার্ক করছি। তা উচ্চতা এইভাবে না হয়, উচ্চতা তো এইভাবে হইতে পারতো। একটা ত্রিভুজের উচ্চতা সবসময় কি এইদিকে হয়? ধরেন আমি একটা ত্রিভুজ অঙ্কন করলাম, এই একটা ত্রিভুজ অঙ্কন করলাম, ভালো করে খেয়াল করে দেখেন, এই একটা ত্রিভুজ অঙ্কন করলাম, এটা একটা উচ্চতা হবে, তাই না? এটা একটা উচ্চতা, মানে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর যদি আমরা বিপরীত বাহুর উপর লম্ব অঙ্কন করি, এটা একটা উচ্চতা হবে। তা শীর্ষবিন্দু তো শুধু একটা না, একটা ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটা হয়, তাহলে আমি এটা থেকেও তো একটা উচ্চতা অঙ্কন করতে পারি, এটা থেকেও একটা উচ্চতা অঙ্কন করতে পারি। তারপরে আমি যে উচ্চতা দিয়ে করছি এখানে, এই যে উচ্চতা, এই যে ডট ডট দিছি, এই যে উচ্চতাটা দিচ্ছি, সবসময় যে এই উচ্চতাই হবে ব্যাপারটা এরকম না। উচ্চতা এদিকেও হইতে পারে, এই যে এদিকেও হইতে পারে, পারে না? বলেন, এদিকে উচ্চতা হইতে পারে না? পারে। তাহলে সেই ক্ষেত্রে আমার ক্ষেত্রফল কি হবে? তাহলে সেম, সেই ক্ষেত্রে ক্ষেত্রফল সমান এই যে একটি কর্ণের দৈর্ঘ্য। তখন দেখেন, আমি যখন এই দিকে উচ্চতাটা অঙ্কন করব, এইদিকে যখন লম্ব অঙ্কন করবো, ধরুন এখানে একটা লম্ব অঙ্কন করলাম, এইটা হবে যখন ত্রিভুজের উচ্চতা, তখন কিন্তু ভূমি হবে বিডি, তখন ভূমি বিডি। কারণ এখানে দেখেন উচ্চতা কার উপর, এ বির উপর, এটা ভূমি, তাহলে এটা উচ্চতা। এই যে শীর্ষবিন্দু থেকে এটার উপর লম্ব অঙ্কন করছি, এটা হলো উচ্চতা, তাহলে যার উপর লম্ব অঙ্কন করছি সেটা হবে ভূমি। এখন আমি লম্বটা এবার এই দিকে অঙ্কন করলাম, তাহলে ভূমি হবে তখন বিটি, উচ্চতা এইচ, তাহলে ক্ষেত্রফল সমান কি
হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা মানে এইচ। একই রকমভাবে এই ত্রিভুজের ক্ষেত্রে সেটাই হবে, এই যে হাফ ইন্টু উচ্চতা ইন্টু এইচ। তাহলে দুইটা অর্ধেক, এই বিডি এইচ যোগ করলে এখানে কি হবে বিডি ইন্টু এইচ। এই বিডিটা কি একটা কর্ণের দৈর্ঘ্য, আর এইচটা কি, এইচটা হইল বিপরীত শীর্ষবিন্দু থেকে এই কর্ণের উপর লম্ব, বিপরীত শীর্ষবিন্দু থেকে এই কর্ণের উপর লম্ব। তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের আরও একটা সূত্র আছে, একটা কর্ণের দৈর্ঘ্য, এই কর্ণের দৈর্ঘ্য, এই কর্ণের দৈর্ঘ্য, আর এই বিপরীত শীর্ষ থেকে এই কর্ণের উপর লম্ব অঙ্কন করলে সেই লম্বের দৈর্ঘ্য যদি গুণ করে দেই তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল পাবো, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল পাবো। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের দুইটা সূত্রই, এই একটা কর্ণের দৈর্ঘ্য ইন্টু ওই কর্ণের উপর বিপরীত শীর্ষবিন্দু থেকে অঙ্কিত লম্ব দূরত্ব, আর একটা সূত্র কি শিখলাম, ভূমি ইন্টু উচ্চতা। সামান্তরিকের এই দুইটা সূত্র মাথায় রাখতে হবে। আর হলো সামান্তরিকের পরিসীমা, পরিসীমা মানে 4 বাহুর যোগফল। সামান্তরিকের পরিসীমা মানে 4 বাহুর যোগফল। তার মানে এখানে 4 বাহু বলতে কি কি বোঝায়, এই এ বি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডিএ। দেখেন এ বি আর সিডি সমান না, তাহলে এই যে সিডির জায়গায় আমি এবি দিতে পারি। বিসি আর এডি সমান, তাহলে এই যে এডির জায়গায় আমি বিসি দিতে পারি। তার মানে 2ab প্লাস 2bc। আমরা যদি এখান থেকে 2 কমন নেই তাহলে এবি প্লাস বিসি। এবি হলো ভূমি বা দৈর্ঘ্য, আর বিসি হলো কি প্রস্থ। এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ। তাহলে পরিসীমা, সামান্তরিকের পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। সামান্তরিকের পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। সামান্তরিকের এই তিনটা সূত্র, আর কোনো সূত্র নাই, এই তিনটা সূত্র মাথায় রাখলেই এনাফ। তবে সামান্তরিক পরীক্ষার জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, সব থেকে বেশি ইম্পর্টেন্ট আজকের ক্লাসের জন্য বর্গ, আয়ত আর হচ্ছে বৃত্ত, বহুভুজটা মোটামুটি ইম্পর্টেন্ট। এই 4টা টপিক সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সামান্তরিকের তো এই যে কয়টা সূত্র, এখানে খুব বেশি অঙ্ক আসে না। এবার চলেন আমরা আয়তক্ষেত্র দেখি। দেখেন সামান্তরিকের জন্য আমাদেরকে আলাদা একটা কি অঙ্কন করতে হয়েছে, লম্ব অঙ্কন করতে হয়েছে এখানে। এই যে আলাদা একটা কি অঙ্কন করতে হয়েছে, লম্ব অঙ্কন করতে হয়েছে এখানে। কিন্তু আয়তর ক্ষেত্রে লম্ব অঙ্কন করার দরকার নাই, কারণ আয়তর একটা কোণ সমকোণ থাকে, কারণ আয়তর লম্বই এটা। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল, এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে কি হাফ ইন্টু ভূমি হলো এ, উচ্চতা হলো বি। এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি হলো এ, উচ্চতা হলো বি। তাহলে এই হাফ এ বি আর হাফ এ বি যোগ করলে কি হবে, এ বি হবে। তার মানে এটা কি দৈর্ঘ্য, এটা কি প্রস্থ। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। এইটা আমরা অনেক পড়ছি, আর এই আয়তক্ষেত্র সব কয়টা সূত্রে ভালোভাবে মনে রাখবেন, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। আয়তক্ষেত্রের পরিসীমা কি, ওই সামান্তরিকের মতো এখানের বিপরীত বাহু সমান এবং সমান্তরাল, এই জন্য 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। সামান্তরিকের এবং আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র সেম। সামান্তরিকের আরেকটা জিনিস লাগবে, কর্ণ। কর্ণের দৈর্ঘ্য আসতে পারে কিভাবে, দেখেন তো এটা একটা সমকোণী ত্রিভুজ না, এই যে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ না। সমকোণী ত্রিভুজে যে এটা হলো 90 ডিগ্রি, এই কর্ণটা হলো কি অতিভুজ। তাহলে আমরা জানি এখান থেকে আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী লিখতে পারি এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তার মানে এসি সমান কী হবে, যে রুট ওভার এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এবিটা হলো কি, এবি হলো প্রস্থ আর বিসি হলো দৈর্ঘ্য। তাহলে এই জন্য কর্ণ সমান রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার। কর্ণ সমান রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার। আয়তক্ষেত্রের এই তিনটা সূত্র, এই তিনটা সূত্র খুব ভালোভাবে মুখস্থ রাখতে হবে। তাহলে সামুদ্রিকের তিনটা সূত্র শিখলাম, আয়তক্ষেত্রের তিনটা সূত্র শিখলাম। এবার চলেন আমরা বর্গক্ষেত্রে যাই। যে আয়ত এবং বর্গ এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটু খেয়াল করে দেখেন, বর্গের 4টা বাহুই সমান, এটাও তো এক ধরনের আয়ত, তাই না? এটাও তো এক ধরনের আয়ত। তাহলে আয়তর ক্ষেত্রফল সমান আমরা কি জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। এটা দৈর্ঘ্য এ, প্রস্থ এ, তাহলে এ ইন্টু এ মানে কি এ স্কোয়ার। এই জন্য বর্গের ক্ষেত্রফল সমান এই যে বাহুর দৈর্ঘ্য যেটা থাকবে সেই বাহুর উপর স্কোয়ার। বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে এ স্কোয়ার। বাহু এবং বাহু গুণ করলে আমরা কি পাই, বর্গের ক্ষেত্রফল। এটা খুব সহজ, এটা আমরা সবাই জানি। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য। একটু আগেই আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করছি না, আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করছি না, ঠিক সেমভাবে বর্গের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করা যায়। তবে এখানে দৈর্ঘ্য আর প্রস্থ দুইটাই সেম। আমি এটাকেও যদি এ ধরি, এটাকেও এ ধরি, আয়তক্ষেত্রের সূত্র অনুযায়ী আমরা কি লিখব,
এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান কী হবে রুট ওভার 2a স্কোয়ার। তাহলে দেখেন এই যে 2 এর উপরেও রুট আছে, এর উপরেও রুট আছে, তাহলে এটাকে কী লেখা যায় রুট 2 এ স্কোয়ারের রুট কাটা গেলে ইন্টু এ, তাহলে রুট 2a কর্ণের দৈর্ঘ্য হলো রুট 2a। তবে আমরা এই রুট 2 এইভাবে লিখতে গিয়ে অনেক সময় এইভাবে লিখে ফেলি, এর উপরে রুট চিহ্ন দিয়ে ফেলি, না এর উপরে রুট চিহ্ন দেবে না, এটা দেওয়া যাবে না। কি করতে হবে তাহলে এটা সামনে লেখেন এ রুট 2, এ রুট 2, এ হলো বাহুর দৈর্ঘ্য। তাহলে আয়তক্ষেত্রে বর্গের কর্ণের দৈর্ঘ্য হলো রুট 2 ইন্টু বাহুর দৈর্ঘ্য, তবে বাহুর দৈর্ঘ্যের উপর কিন্তু রুট 2 নাই, বাহুর দৈর্ঘ্যের উপরে রুট 2 নাই। আমরা বর্গের আরও কিছু সূত্র শিখব যেটা দ্বারা আমরা অঙ্ক আরও খুব দ্রুত করতে পারবো, যেটা থেকে অঙ্ক আমরা খুব দ্রুত করতে পারি। যেমন আমরা বর্গের ক্ষেত্রে ক্ষেত্রফল কর্ণ স্কোয়ার ডিভাইডেড বাই 2, কর্ণ স্কোয়ার ডিভাইডেড বাই 2, এটা আমরা নতুন সূত্র শিখব আজ। আমরা জানি আয়তক্ষেত্রে ক্ষেত্রফল সমান কি বলেন তো, বাহু স্কোয়ার নাই যে এ ইন্টু এ মানে এ স্কোয়ার, তাই না, এ স্কোয়ার। আর কর্ণের দৈর্ঘ্যটা কি রুট 2 মানে এ রুট 2, এটা হলো কর্ণের দৈর্ঘ্য। যদি আপনার কাছে কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করার দরকার নাই। দেখেন আমি যদি এখানে কর্ণের মানটা বসাই দেই এ রুট 2 তার উপর এ স্কোয়ার ডিভাইডেড বাই 2, তাহলে কি হয় এই যে এর উপর এ স্কোয়ার ইন্টু রুট 2 এর উপর এ স্কোয়ার হওয়ার কারণে 2 নিচেও 2, 2 কাটা যায়, তাহলে এ স্কোয়ার হচ্ছে না, যেটা বর্গের ক্ষেত্রফল। তাহলে অনেক সময় অঙ্কের মধ্যে কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকতে পারে, আমরা সাধারণত যেটা করি কর্ণের দৈর্ঘ্য থেকে আগে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করি, এরপর বলি বাহু স্কোয়ার। তো সেটা না করে কর্ণের দৈর্ঘ্য যেটা দেওয়া থাকবে সেটারই স্কোয়ার করে 2 দ্বারা ভাগ করে দেবো, সেটারই স্কোয়ার করে 2 দ্বারা ভাগ করলে আমরা কী পাবো বর্গের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে এটা আমরা একটা নতুন সূত্র শিখলাম যে বর্গের ক্ষেত্রফল নির্ণয় নতুন একটা সূত্র কর্ণ স্কোয়ার ডিভাইডেড বাই 2, এটা একটু মাথায় রাখবেন। মাথা না থাকলে সমস্যা নাই, ওই যে বাহু স্কোয়ার যেটা আছে ওটা দিয়ে আপনারা করতে পারবেন। আর বর্গের পরিসীমা কি 4 বাহুর যোগফল, তার মানে ধরেন এটাও এ এটাও এ এটাও এ, সবগুলো যদি এ হয় তার মানে কি আমি লিখব এ প্লাস এ প্লাস এ প্লাস এ সমান কি 4a, 4a মানে 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য, 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য, যেহেতু 4টে বাহুই সমান এই জন্য 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য। তাহলে বর্গের এই কয়েকটা সূত্র মাথায় রাখতে হবে। এবার আমরা চলে যাই রম্বস। রম্বসেরও কি বলেন তো, রম্বসের 4টে বাহুই সমান, তবে কোণগুলো কি নয় সমকোণ নয়। একটু মজার ব্যাপার হচ্ছে এই রম্বসের কর্ণ দুইটা পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাই না। তাহলে আমি যদি এটার নাম দেই এ বি সি আর ও বিন্দুতে যদি ছেদ করে, দেখেন তো এই এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফলকে আমি লিখতে পারি হাফ ইন্টু এসি ইন্টু ও বি, কারণ এই ও বি এসির উপর লম্ব, এটা একটা কি উচ্চতা, এ বি সি ত্রিভুজের উচ্চতা, এটা তখন ভূমি হবে এসি, এ বি সি ত্রিভুজটার ভূমি এসি আর ও বি হলে উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। একই রকমভাবে এ সি ডি ত্রিভুজের ক্ষেত্রফল, এ সি ডি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি পাই দেখেন তো, এই এ সি ডি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি তো এসি ইন্টু উচ্চতা, এবার ওডি, উচ্চতা কি ওডি, এই দুটো যোগ করলেই তো আমরা পুরো রম্বসের ক্ষেত্রফল পেয়ে যাবো। আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল আর এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি যোগ করি পুরো রম্বসের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে আমরা এই দুটো যদি যোগ করি, আমরা একটু যোগ করি, এই যে হাফ ইন্টু এসি ইন্টু ওবি প্লাস হাফ ইন্টু এসি ইন্টু ওডি। দেখেন এইখান থেকে যদি আমরা হাফ এসি কমন নেই তাহলে হবে এখানে ওবি প্লাস ওডি। দেখেন ওবি প্লাস ওডি পুরোটা একটা কর্ণ না, এই ওবি প্লাস ওডি, এই ওবি মানে এই যে এইটুকু এইটুকু আর এইটুকু যোগ করলে কি হবে বিডি হবে। তাহলে এটা থেকে আমরা কি লিখতে পারি হাফ ইন্টু এসি ইন্টু বিডি। তাহলে রম্বসের ক্ষেত্রফল সমান কি হাফ ইন্টু কর্ণ দুইটার গুণফল, এসি একটা কর্ণ বিডি আর একটা কর্ণ, তাহলে রম্বসের ক্ষেত্রফল সমান কি হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। এটা মাথায় রাখতে হবে, কিভাবে আসছে এটা মাথায় রাখার দরকার নাই, এইটুকু মাথায় রাখবেন যে রম্বসের ক্ষেত্রফল সমান কি হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। রম্বসের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু কর্ণদ্বয়ের
গুণফল। এটা মাথায় রাখলে আশা করি বুঝতে পারবেন। আমরা এবার যেটা দেখব সেটা হচ্ছে, এর আগে আমরা কখনো এই সূত্র মনে হয় না অনেকেই দেখছি, সেটা হচ্ছে নতুন একটা সূত্র শিখব। যদি ধরেন একটা রম্বসের 4টা বাহুই তো সমান, বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ধরেন এটাও বাহুর দৈর্ঘ্য এ, তাই না, এ। আর ধরেন এখানে একটা কোণ দেওয়া আছে, ধরেন এই কোণটা দেওয়া আছে থিটা। দেখেন তো এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? মনে পড়ে দুইটা কোণ এবং অন্তর্ভুক্ত কোণ, দুইটা বাহুর দৈর্ঘ্য এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে হাফ ইন্টু বাহুদ্বয়ের গুণফল ইন্টু সাইন থিটা। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু এ স্কোয়ার ইন্টু সাইন থিটা, হাফ ইন্টু এ স্কোয়ার ইন্টু সাইন থিটা। পড়ছি না? এ স্কোয়ার কেন, দুইটা বাহুই সমান। একই রকমভাবে এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে সেটা, এই যে হাফ ইন্টু এ স্কোয়ার সাইন থিটা, এই দুটো যোগ করলে কি হবে? এ স্কোয়ার সাইন থিটা, এ স্কোয়ার সাইন থিটা। তাহলে আজকে রম্বসের একটা নতুন সূত্র দেখলাম, ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। সেটা কি? ক্ষেত্রফল সমান এ স্কোয়ার, মানে কি বাহুর দৈর্ঘ্য, বাহু স্কোয়ার ইন্টু সাইন থিটা। তবে মাথায় রাখতে হবে এই থিটা অবশ্যই সূক্ষ্মকোণ হইতে হবে। থিটা কি হইতে হবে? সূক্ষ্মকোণ। থিটা কি হইতে হবে? সূক্ষ্মকোণ। ধরেন আপনার থিটা দেওয়া আছে এরকম যে থিটা হলো 120 ডিগ্রি, তাহলে কি করবেন? মানে এই কোণটা দেওয়া আছে 120 ডিগ্রি, তাহলে এই কোণের মান বের করবেন। এটা যদি 120 ডিগ্রি হয় তখন এটা 60 ডিগ্রি। অনেক সময় স্থূলকোণ দেওয়া থাকতে পারে, তা এটা তার মানে এই কোণটা দেওয়া আছে। কারণ একটা সামান্তরিক বা রম্বসের মধ্যে সবগুলো সূক্ষ্মকোণ হয় না, দুইটা স্থূলকোণ থাকে, দুইটা সূক্ষ্মকোণ থাকে। তা আপনার তো স্থূলকোণের মান দেওয়া থাকতে পারে, তো স্থূলকোণের মান দেওয়া থাকলে কি আপনি সূক্ষ্মকোণের মান বের করতে পারবেন না? কারণ আমরা গতকালকে শিখলাম এই দুইটা কোণের যোগফল কত? এই দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি, এই দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে এটা যদি 120 ডিগ্রি দেওয়া থাকে তাহলে এটা 60 ডিগ্রি, তখন আমি এখানে থিটার জায়গায় 60 ডিগ্রি ব্যবহার করব, সূক্ষ্মকোণটা ব্যবহার করব, স্থূলকোণ ব্যবহার করব না। কারণ এমনিতে আমরা সাইনের যে মানগুলো জানি সেটা হচ্ছে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত, এগুলো আমার মুখস্থ থাকে, এর বেশি আমাদের মনে থাকে না। এগুলো বের করার টেকনিকটা আমরা ত্রিকোণমিতির ক্লাসে শিখবো যদিও, তা আপাতত আমাদের এতগুলো তো মনে থাকে না, আমরা শুধু সূক্ষ্মকোণটাই কী করব, ব্যবহার করব। এটা একটু মাথায় রাখবেন। তাহলে আমরা রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের নতুন একটা সূত্র শিখলাম। এবার চলেন আমরা রম্বসের পরিসীমার দেখি। বর্গের পরিসীমা যেমন, রম্বসের পরিসীমা সেম, 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য, কারণ 4টা বাহুই সমান, যে 4টা বাহুই সমান এই জন্য 4a। এ হচ্ছে ইম্পর্টেন্ট 4টা চতুর্ভুজ। তার মধ্যে এখানে বর্গ এবং আয়ত সব থেকে বেশি ইম্পর্টেন্ট বিসিএস এর জন্য। অন্যান্য চাকরি পরীক্ষায় সব মাঝে অন্যান্য টপিক থেকেও প্রশ্ন আসে। চলেন ট্রাপিজিয়ামের একটাই সূত্র দেখি। হ্যাঁ, ট্রাপিজিয়াম থেকে তেমন কোনো প্রশ্ন আসে না। ট্রাপিজিয়ামের সূত্রটা একদম মুখস্থ রাখেন যে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, এই যে দুটো সমান্তরাল বাহু, এই সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এদের মধ্যবর্তী যে দূরত্ব থাকবে, যদি এটা এইচ হয় তাহলে আমরা এটাকে লিখতে পারি যে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য, একটা যদি এ হয় একটা যদি বি হয়, তাহলে এ প্লাস বি, এদের মধ্যবর্তী দূরত্ব যদি এইচ হয় এটা এইচ। এইটুকু শুধু মাথায় রাখেন, এই একটাই সূত্র, ট্রাপিজিয়ামের আর কিচ্ছু নাই, এটা মাথায় রাখলেই হবে। তো চলেন আমরা এতক্ষণ ধরে যে সূত্রগুলো শিখলাম সেই সূত্রগুলো একটু রিক্যাপ করে নেই। এখানে সব কিছু লেখা আছে। এখানে বলছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা শিখছি দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ এবি বর্গ একক। আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্যকে যদি এ ধরি প্রস্থকে যদি বি ধরি তাহলে 2 হোল ইন্টু এ প্লাস বি। আর আয়তক্ষেত্রের কর্ণ সমান √এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একক, মানে এ হলো দৈর্ঘ্য, বি হলো প্রস্থ। সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি ইন্টু উচ্চতা, এত বর্গ একক। সামান্তরিকের পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, অর্থাৎ 2 ইন্টু এ প্লাস বি। আমরা অবশ্য আর একটা সূত্র শিখছিলাম, কর্ণ ইন্টু ওই কর্ণের উপর বিপরীত শীর্ষ থেকে লম্ব দূরত্ব। হ্যাঁ, লম্ব দূরত্ব আমরা সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের আর একটা সূত্র শিখছিলাম, এটা হলো সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের। এরপর বর্গক্ষেত্র, বর্গের যদি বাহু এ হয় তাহলে এ স্কোয়ার বর্গ একক, বর্গের ক্ষেত্রফল
আরেকভাবে নির্ণয় করতে পারি, যদি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকে, কর্ণের দৈর্ঘ্য যদি ডি ধরে নেই, তাহলে ডি স্কোয়ার ভাগ 2, পরিসীমা সমান তো 4a একক, আর কর্ণ √2a। আচ্ছা, আপনারা এইভাবে না লিখে এটা আগে লিখবেন a√2, কারণ এইভাবে লিখতে গেলে অনেক সময় যে এটাও রুটের ভিতরে দিয়ে ফেলবেন, এটা ভুল হইতে পারে, বিশেষ করে রিটেন পরীক্ষাগুলোতে। এই জন্য এটা আগে লেখাই বেটার। গুণের ক্ষেত্রে সামনে পিছনে এটা কোনটা আগে লিখবেন কোনটা পরে লিখবেন এটা ম্যাটার করে না গুণ এবং যোগের ক্ষেত্রে, তবে ভাগ এবং বিয়োগের ক্ষেত্রে ম্যাটার করে কিন্তু। আর রম্বসের আমরা 3টা সূত্র শিখছি। রম্বসের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, অর্থাৎ কর্ণ দুটো যদি একটা d1 একটা d2 হয় তাহলে হাফ ইন্টু d1 d2 বর্গ একক। আর রম্বসের ক্ষেত্রফল সমান কি, আর একটা সূত্র শিখছিলাম, যদি কোনো একটা কোণের মান দেওয়া থাকে, যদি কোনো কোণের মান দেওয়া থাকে তাহলে বাহু স্কোয়ার ইন্টু সাইন থিটা, তবে থিটাটা অবশ্যই সূক্ষ্মকোণ হবে। যদি স্থূলকোণ দেওয়া থাকে তাহলে 180 থেকে বিয়োগ করে সূক্ষ্মকোণ বানাই নিব। যদি স্থূলকোণ দেওয়া থাকে 180 থেকে স্থূলকোণ কী করব, বিয়োগ করব, বিয়োগ করলে সূক্ষ্মকোণ পেয়ে যাব। এই সূক্ষ্মকোণ দিয়ে আমরা অঙ্ক করব। আর রম্বসের পরিসীমা সমান 4a একক। আর একটা শিখছিলাম কি, ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে হাফ ইন্টু a প্লাস বি ইন্টু এইচ বর্গ। এ হলো সমান্তরাল বাহুদ্বয়ের একটা, এ এবং বি হলো সমান্তরাল বাহু দুইটা, আর এইচ হলো সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব। এবার আপনাদের পালা, এবার আপনারা অঙ্ক করেন। প্রথমে করব আমরা টাইপ 1 আয়তক্ষেত্র সম্পর্কিত অঙ্ক। একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আছে 15 মিটার, প্রস্থ 10 মিটার, ক্ষেত্রফল কত? খুবই সহজ, 15 গুণন 10 সমান 150 বর্গমিটার, তাই না? এটা হলো অ্যান্সার, হবে না? হ্যাঁ, কি বলেন? এই যে দৈর্ঘ্য 15 মিটার, প্রস্থ 10 মিটার, আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, হবে না? না, হ্যাঁ, পরীক্ষার হলে এটা এই ধরনের প্রশ্ন কি ভুল হইতে পারে। এই কর্ণটা অনেক ক্ষেত্রে পরীক্ষার হলে আপনার পরীক্ষার চাপে বা পরীক্ষার পরিবেশের কারণে আপনার এটা কি মিস হয়ে যেতে পারে, এই ধরনের ভুল করা যাবে না। এখানে বলছে কর্ণের দৈর্ঘ্য, আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 15, দৈর্ঘ্য দেওয়া নাই। তাহলে কর্ণের দৈর্ঘ্য থেকে আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে কি লাগবে? দৈর্ঘ্য লাগবে আর প্রস্থ লাগবে। প্রস্থ দেওয়া আছে কিন্তু কর্ণ তো দৈর্ঘ্য তো দেওয়া নাই। তাহলে এই কর্ণের দৈর্ঘ্য আর প্রস্থ মিলে আগে দৈর্ঘ্যটা বের করতে হবে। তাহলে আমরা কর্ণ সমান কি জানি? কর্ণ সমান জানি √, দৈর্ঘ্য স্কোয়ার, দৈর্ঘ্যকে x ধরি, হ্যাঁ, দৈর্ঘ্যকে ধরে নেই x, তার মানে x স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার মানে 10 স্কোয়ার। আর কর্ণটা কত? কর্ণটা হলো 15, তাই না? কর্ণ 15 সমান, তাহলে আমরা যদি উভয় পাশে স্কোয়ার করি তাহলে 15 স্কোয়ার সমান x স্কোয়ার প্লাস 100, তার মানে x স্কোয়ার সমান 15 স্কোয়ার মানে হলো 225 মাইনাস 100, 225 থেকে 100 বিয়োগ করলে 125, তার মানে x সমান √125। 125 একটু ভেঙে ভেঙে লেখা যায়, এই 25 গুণন 5, তার মানে 25-এর উপর রুট হলে সেটা হবে 5, আর 5-এর উপর রুট হলে তো √5ই থাকবে। তার মানে দৈর্ঘ্যটা হলো 5√5। এখন ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তাহলে ক্ষেত্রফল সমান কি হবে? ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য মানে 5√5 ইন্টু প্রস্থ 10, তার মানে 50√5। এই হলো অ্যান্সার। হ্যাঁ, বর্ণনা এখানে কর্ণ দেওয়া ছিল। আমি প্রথমে পরীক্ষার হলে আপনারা যেই ভুল করতেন ওইটা আর কি আমি ভুল করছি আর কি, ওই ভুলটা আমি এখানে করছি, এইটুকুই। আচ্ছা, এবার একটা শতকরা প্রশ্ন দিই আপনাদের, এটা আপনারা সলভ করেন দেখি। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20%, প্রস্থ 10% হ্রাস হলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে দেখি। এটা শতকরা প্রশ্ন কিন্তু। অনেকেই বলছেন 8% বাড়বে, বাকিরা কই? বাকিরা কি করতে পারতেছেন না? ও আচ্ছা, অনেকেই পারতেছেন না। ওকে, শোনেন, যারা নতুন জয়েন করছেন আপনারা হয়তো পারবেন না, কারণ এটা শতকরা ক্লাসে আমি করাইছিলাম। চলেন আমরা যেহেতু শতকরা ক্লাসে, আমরা শতকরা ক্লাসে শিখবো। শতকরা ক্লাসে এটা আবার যেহেতু আমাদের যখন ক্লাস হবে তখন শিখবো। দেখেন, আয়তক্ষেত্রে দৈর্ঘ্য দেওয়া আছে 20%, প্রস্থ দৈর্ঘ্য 20% কমে গেছে, বৃদ্ধি পাইছে, আর প্রস্থ 10% কী করছে? কমে গেছে। তাহলে শতকরা ক্ষেত্রফল কত পরিবর্তন হইল? আমরা একটা কাজ করি, আমরা একটা দৈর্ঘ্য ধরে নেই, দৈর্ঘ্য ধরে নিলাম 10, প্রস্থ ধরে নিলাম 10, ধরে নিলাম, জাস্ট ধরে নিলাম, বা আপনি 100 ধরতে পারেন, শুধু 10ও ধরতে পারেন, কোনো অসুবিধা নাই। তাহলে ক্ষেত্রফল কত? তাহলে ক্ষেত্রফল কত? 10 গুণন 10, কারণ দৈর্ঘ্য গুণন প্রস্থ মানে 100। তাহলে আমরা এখানে ক্ষেত্রফল পাইলাম। এইবার এটা ছিল কি
প্রাথমিক পর্যায়ে যখন দৈর্ঘ্য প্রস্থ হ্রাস বৃদ্ধি ঘটে নাই, এখন যদি দৈর্ঘ্য 20% বৃদ্ধি পায়, মানে দৈর্ঘ্য 10 আছে, তাহলে পরিবর্তিত মানে বৃদ্ধি পাওয়ার পর দৈর্ঘ্য কত হবে? এখানে এই যে 10 এর 20% বৃদ্ধি পাইলে কত হবে? 120%, তাই না? 10 এর 120%, মানে 10 গুণন উপরে 120 নিচে 100, এই 00 আর এই 00 কাটা দিলে দৈর্ঘ্য হবে তখন 12। আগে 10 ছিল, এখন দৈর্ঘ্য হয়ে গেছে 12। কেন? 20% বৃদ্ধি পাইছে, প্রস্থ 10% হ্রাস পাইছে। তাহলে প্রস্থ কত হবে? প্রস্থ যেহেতু 10 ধরছিলাম, আগে ছিল 10, এখন এখান থেকে 10% কমে গেছে। তাহলে 10% কমে গেলে থাকে কত? 90% থাকে। তাহলে 10 এর 90%, মানে 10 গুণন উপরে 90 নিচে 100, এই 00 এই 00 কেটে দিলে 9 9। অবশ্যই হবে সিফাত, রিটেনে ধরলেও হবে। তাহলে দৈর্ঘ্য পাইলাম 12, প্রস্থ পাইলাম 9, ক্ষেত্রফল কত? তাহলে ক্ষেত্রফল কত? 9 আর 12 গুণ করে দেন, কত হবে? 108। আগে ছিল ক্ষেত্রফল 100, এখন ক্ষেত্রফল কত? 108। তাহলে ক্ষেত্রফল কি হয়েছে? বৃদ্ধি পাইছে। ক্ষেত্রফল বৃদ্ধি পাইছে। কতটুকু বৃদ্ধি পাইছে? 8 বৃদ্ধি পাইছে। কত থেকে? 100 থেকে। এই যে শতকরা প্রকাশের জন্য প্রাথমিক ক্ষেত্রফল, প্রাথমিকটা 100 থাকতে হয়, মানে এখানে যেহেতু 100ই আছে, তার মানে 8% হবে। 100 যেহেতু আছে, যদি এখানে 100 না থাকতো, অন্য কিছু থাকতো, অন্য কিছু থাকলে তখন আমরা লিখতাম, এই অন্য সংখ্যাটা লিখতাম এখানে, লিখে কতটুকু বৃদ্ধি পাইছে লিখে তার সাথে 100 গুণ করতাম। যেহেতু এখানে দেখেন, এখানে 100 থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে কত? 8 বৃদ্ধি পাইছে। শতকরা প্রকাশের জন্য গুণ 100, এই 100 কাটা গেলে 8%ই হয়। যারা নতুন, সমস্যা নাই, আপনারা শতকরা ক্লাস রেকর্ডটা দেখলে এটা আরও সহজে করা যায়, সেই ক্লাসে দেখাইছি। এটা হচ্ছে রিটেন মেথড, আমি করাই দিলাম, এইভাবে আপনারা প্র্যাকটিস করতে পারেন। ওকে, তো চলেন আমরা পরের অঙ্কে চলে যাই। একটা আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের 4/3 অংশের সমান, কর্ণের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার হইলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত? দেখেন, বলছে প্রস্থ দৈর্ঘ্যের 4/3 আমরা যদি দৈর্ঘ্যটাকে 4x ধরি, তাহলে প্রস্থ কত হবে? 4x-কে 4 দ্বারা ভাগ করলে হয় x, তার 3 গুণ, মানে 3x। দৈর্ঘ্য 4x ধরলে প্রস্থ 3x। এখানে দেওয়া আছে কি? কর্ণের দৈর্ঘ্য। আমরা জানি কর্ণ সমান কি? দৈর্ঘ্য স্কয়ার, রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার, তার মানে এই যে রুট ওভার 4x তার উপরে স্কয়ার প্লাস 3x তার উপরে স্কয়ার, আচ্ছা রুটটা একটু বড় করে দিতে হবে, সমান কর্ণ হলো 25। এইখান থেকে x এর মান বের করে যদি আমরা এখানে বসাই দেই, দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে কত হয় দেখি, এখানে হবে 16x স্কয়ার প্লাস এখানে হবে 9x স্কয়ার সমান 25। 16 আর 9 হবে 25, তার মানে রুট ওভার 25x স্কয়ার সমান 25। তাহলে এখানে কত হবে? 5x, 25 রুট করলে 5, x স্কয়ার রুট করলে x সমান 25। বাংলিশ হয়ে গেছে না? বাংলিশ হয়ে গেছে। তাহলে x সমান কত? এই 25/5 সমান 5। তাহলে x এর মান এখানে চাইছে দৈর্ঘ্য কত, তাহলে x এর মানটা এখানে বসাই দেই, 4 × 5 সমান 20। তাহলে দৈর্ঘ্য 20। যদি প্রস্থ চাইতো, x এর মান বসাই দিতাম, হয়ে যেত। খুব সহজ ম্যাথ। এখানে বলছে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি, ঘরটির পরিসীমা হচ্ছে 32 মিটার, তাহলে দৈর্ঘ্য কত? এখন আপনারা বলেন, এই অঙ্কটা নিজেরা কি করতে পারবেন? এই অঙ্কটা নিজেরা করতে পারবেন কি না? পারবেন না? ওকে, অনেকে করে ফেলছেন, ঠিক আছে, এটা আপনাদের হোমওয়ার্ক দিলাম। এটা পারবেন না? এটা আয়তাকার বাগানের ক্ষেত্রফল দেওয়া আছে, দৈর্ঘ্য 25 মিটার দেওয়া আছে, পরিসীমা কত, এটা পারবেন বলে না, এটা আপনারা করে ফেলেন, এটা আপনারা করে ফেলেন সবাই। থ্যাংক ইউ, এই তো আপনারা পারতেছেন। ওকে, গুড। এটা অ্যান্সার কত? 90। ভাই 500-কে আমরা জানি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে এখানে দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল আছে। দৈর্ঘ্য যদি 25 হয়, তাহলে প্রস্থ কত? এই 500/25 মানে 20। তাহলে প্রস্থ হলো 20, দৈর্ঘ্য হলো 25, পরিসীমা চেয়েছে, তাহলে 20 যোগ 25 ইন্টু 2, তাই না? পরিসীমা সমান 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, অর্থাৎ 2 × 45 সমান কত? 90।
আগের প্রশ্নটা এই তো এটা, দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি, প্রস্থ এক্স ধরবেন, দৈর্ঘ্য হবে তখন দৈর্ঘ্য হবে এক্স প্লাস 4, এখানে পরিসীমা দেওয়া আছে, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য হলো এক্স প্লাস 4, প্রস্থ হলো এক্স, এটা সমান 32। এখান থেকে এক্সের মান বের করলে ওইটাই হয়ে যাবে কি প্রস্থ, তার সাথে 4 যোগ করলে হয়ে যাবে দৈর্ঘ্য। এর আগেরটা তো আমি করাই দিছি, এর আগেরটা তো আমি করাই দিছি। আচ্ছা, আমরা তাহলে পরের প্রশ্নে চলে যাই। আজকের ক্লাসটা অনেক লম্বা, বেশি ডিলে করা যাবে না। একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 2 গুণ, ক্ষেত্রফল দেওয়া আছে 1250 বর্গমিটার, এর দৈর্ঘ্য কত? বলছে দৈর্ঘ্য প্রস্থের 2 গুণ, তাহলে প্রস্থটাকে আমরা এক্স ধরে নেই, তাহলে দৈর্ঘ্য হবে 2x, ক্ষেত্রফল দেওয়া আছে 1250, তাহলে আমরা জানি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ, তো এই দুটার গুণফল হলো 1250, তাহলে 2x আর x গুণ করলে হবে 2x স্কোয়ার সমান 1250, তাহলে x স্কোয়ার সমান কত হবে 1250 ভাগ 2 মানে কত 625, তাহলে x সমান √625, 625-এর বর্গমূল করলে কত হয় 25 হয়। তার মানে প্রস্থ হইল কত, প্রস্থ হইল 25 মিটার, প্রস্থ হইল 25 মিটার, তাহলে দৈর্ঘ্য প্রস্থের 2 গুণ, তাহলে 2 গুণন 25 সমান 50 মিটার। এই প্রশ্নটা দিয়ে চাইতে পারে কর্ণের দৈর্ঘ্য, চাইতে পারে পরিসীমা, কি চায় চাক, সূত্র যদি মাথায় থাকে আর দৈর্ঘ্য প্রস্থ যদি বের করতে পারেন, তাহলে আয়তক্ষেত্রে এই ধরনের অঙ্ক করার জন্য লক্ষ্য একটাই, দৈর্ঘ্য আর প্রস্থ বের করা। দৈর্ঘ্য প্রস্থ বের করতে পারলে পরিসীমা চাক, ক্ষেত্রফল চাক, কর্ণের দৈর্ঘ্য চাক, যাই চাক না কেন বের করা যাবে। তাহলে এটা আপনাদের হোমওয়ার্ক। হ্যাঁ, এজাজকাল এখানে সংখ্যাটা চেঞ্জ করে দিছে, এটা আপনাদের সংখ্যাটা চেঞ্জ করে দিছে। হ্যাঁ, সূত্র মাথায় রাখতে হবে। তাহলে এটা আপনাদের হোমওয়ার্ক থাকলো। আমরা তাহলে পরের প্রশ্নে চলে যাই। একটা আয়তাকার মেঝের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, যদি মেঝেটি পাকা করতে প্রতি বর্গমিটারে 2 টাকা হিসাবে 144 টাকা খরচ হয়, তাহলে মেঝের দৈর্ঘ্য কত? আগের প্রশ্ন আর এই প্রশ্ন কিন্তু সেম, কোনো পার্থক্য নাই, পার্থক্য শুধু অল্প একটু আছে। কোনো পার্থক্য নাই বললে আবার বলবেন যে আবার অল্প একটু, এটা কেমন কথা? 99.99% মিল আছে, 0.01% মিল নাই। সেটা কি দেখেন, এখানে কি বলছে দৈর্ঘ্য প্রস্থের 2 গুণ আর ক্ষেত্রফল দেওয়া আছে, এখানেও ক্ষেত্রফল দেওয়া আছে, তবে ক্ষেত্রফলটা একটু ভিন্নভাবে আছে, ক্ষেত্রফলটা একটু ভিন্নভাবে আছে। এই যে এখানে দেখেন, মানে পুরো মেঝেটা পাকা করতে মোট খরচ হয় 144 টাকা, এটা মোট খরচ। এরকমটা হইলে তো কাজই হইতো, 144 টাকা একটা পুরো মেঝে পাকা, তাহলে 144 টাকা এটা মোট খরচ। কিন্তু প্রশ্ন বলছে 1 বর্গমিটার পাকা করতে 2 টাকা খরচ হয়, তাহলে 2 টাকা খরচ হয় 1 বর্গমিটারে, 1 টাকা খরচ হয় 1/2 বর্গমিটারে। খরচ হয়েছে কত টাকা 144 টাকা, তাহলে 144 টাকা খরচ হয় 144 ভাগ 2 সমান কত 72 বর্গমিটারে। তার মানে এই আয়তাকার মেঝেটার ক্ষেত্রফল হলো 72, কারণ টোটাল খরচ হয়েছে যে 72 টাকা, টোটাল খরচ হয়েছে 144 টাকা, 144 টাকা খরচ হয় 72 বর্গমিটারে, তাহলে এটাই হলো ক্ষেত্রফল। তাহলে আগের অঙ্কর সাথে মিলে গেল না? এবার দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, ক্ষেত্রফল 72 বর্গমিটার, তাহলে দৈর্ঘ্য কত মিটার? বাকিটুকু আপনাদের হোমওয়ার্ক, বাকিটুকু নিজেদের করতে হবে। তো চলেন আমরা এবার একটু পুকুরে মাছ ধরি, কেমন হয়? বলছে একটা পুকুরের দৈর্ঘ্য 70 মিটার, প্রস্থ 60 মিটার। এরপর বলছে যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার 4 মিটার হয়, তবে পুকুরের পাড়ের ক্ষেত্রফল কত? এই প্রশ্ন সলভ করার আগে একটা জিনিস মাথায় ঢুকান। বলেন তো, পুকুরের দৈর্ঘ্য যে 70 মিটার, এই দৈর্ঘ্য 70 মিটারের মধ্যে কি পার ইনক্লুডেড নাকি ইনক্লুডেড নয়? কোনটা? 70 মিটারের মধ্যে কি পার আছে? হ্যাঁ, না না না, পার বাদে বলছেন নাই, এক্সক্লুডেড। ওকে, কেউ বলছেন হা, কয়েকজন বলছেন হা, না এর পক্ষে বেশি। তাহলে কে জয়যুক্ত হবে? ধরেন আমি বলি, আপনাদের একটা পুকুর আছে, সে পুকুরটার দৈর্ঘ্য হলো 70 মিটার। তার মানে আপনি বলতে চাচ্ছেন 70 মিটারের মধ্যে কি নাই? পার দেওয়া নাই, 70 মিটারের মধ্যে পার নাই। তা সেটা কি পুকুর নাকি খাল? বলেন, পুকুর নাকি খাল? এই পুকুরের পার নাই, ভাই সেটা পুকুর কিভাবে হয়? সেটা তো একটা খাল।
থাকে না ওই মাঝে মধ্যে এমনিতে একটা এরকম করে খাল থাকে না, কোনো পার নাই, যেমন এই যে এটা একটা। এখন আপনারা যদি এই পুকুরের পার বাদ দিয়ে হিসাব করেন, পার যদি আপনি না থাকে এই পুকুরের, ভাই এটা তো পুকুর না, এটা তখন আর পুকুর কীভাবে হয়? এই 70 মিটারের মধ্যে পার ইনক্লুডেড, এই 70 মিটারের মধ্যে পার আছে, ডোবা বা খাল, রাইট, 70 মিটারের মধ্যে পার আছে, বুঝতে পারছেন? এটা একটু ক্লিয়ার থাকতে হবে, হ্যাঁ এটা একটু ক্লিয়ার থাকতে হবে, নাহলে ঝামেলা আছে। এই যে এখন আর কনফিউজড হবেন না, পুকুরের দৈর্ঘ্যের কথা বলছে, ভাই পুকুরের দৈর্ঘ্য মানে ওটা পার সহ দৈর্ঘ্য হিসাব করছে। আপনার জমিতে পুকুর দিয়ে পার কি মানুষের জমিতে দিচ্ছেন নাকি? আপনার জমিতে পুকুর দিয়ে পার কি মানুষের জমিতে দিচ্ছেন? এমনটা তো না। তাহলে এখানে পার সহ দৈর্ঘ্য হলো কত? পার সহ দৈর্ঘ্য হলো 70 মিটার, আর পার সহ প্রস্থ 60 মিটার। ক্ষেত্রফল এই 70 গুণন 60, 4200 বর্গমিটার। আর রাস্তার কথা বললে তখন বাদ দিবেন না কিছু, আসলে এই ধরনের অঙ্ক আমার আজকে স্লাইডে নাই, যদি থাকতো তাহলে আমি বলতে পারতাম। আসলে ওরকম একটা প্রশ্ন হলে তাহলে আমি ওটা প্রশ্ন পড়ে বোঝা যাইত যে রাস্তাটা আমি হিসাব করব নাকি হিসাব করব না। তাহলে এই যে পার আছে, এখন যদি পারটা বাদ দেই তাহলে পার বাদে দৈর্ঘ্য কতটুকু হয়? পার বাদে দৈর্ঘ্যটা কতটুকু, মানে যতটুকুর মধ্যে পানি থাকে। তাহলে পার বাদে দৈর্ঘ্য, দেখেন এটা পুকুরের দৈর্ঘ্য, পার যদি বাদ দেয় তাহলে যে এটুকু বাদ যাবে, এদিকে এটুকু বাদ যাবে, মানে পার যে 4 মিটার, দুই পাশে 4 4 বাদ যাচ্ছে, মানে 70 - 8 = 52। পার বাদে প্রস্থ 60 - 8 সমান, সরি 70 - 8 তো 62 হয়, 60 - 8 তখন হবে 52। তাহলে ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল 62 গুণন 52, 50 60 3000, 2 দ্বারা 62কে ভাগ করলে 224, 3224। একদিকে পার থাকলে কি হবে? তাহলে 4200 থেকে যদি 3224 বিয়োগ করি, বাকি যেটা থাকবে সেটাই পারের ক্ষেত্রফল। এটা তো জানেন আপনারা, 4200 থেকে 3224 বিয়োগ করলে 976, এটা হলো পারের ক্ষেত্রফল। যাই হোক, এগুলো প্রিলিতে আসার সম্ভাবনা খুব একটা নাই, রিটেনে আসতে পারে। আচ্ছা, এই অঙ্কটা করতে পারবেন না? একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে, তাহলে আমাদের কি করতে হবে? দৈর্ঘ্য আর পরিসীমা দিয়ে আগে প্রস্থ বের করতে হবে। আমার কাছে দৈর্ঘ্য প্রস্থ থাকলে পরিসীমা চা কি চায় চা, কর্ণ চা, ক্ষেত্রফল চা, সেটা আমরা বের করতে পারবো, আমি একটু আগেই বলছি। তাহলে এটা আপনাদের হোমওয়ার্ক দেবো নাকি কারো সমস্যা হবে? আপনাদের লেকচার বুকে যদিও সমাধান দেওয়াই আছে, ঠিক আছে, তাহলে এটা আমি হোমওয়ার্ক দিচ্ছি, এগুলো আপনারা প্র্যাকটিস করবেন। ওকে, আমরা এবার টাইপ 2তে চলে আসলাম, সামান্তরিক সম্পর্কিত অঙ্ক। সামান্তরিক সম্পর্কিত অঙ্ক বিসিএসে তেমন আসে না, আমরা আজকে খুব বেশি প্রশ্ন করবো না। এটা আমরা গত ক্লাসে করছি, তাই না? দুটি সন্নিহিত কোণের একটা 115 ডিগ্রি হলে অপরটি কত? একটা 115 ডিগ্রি হলে অপরটি 180 - 115 সমান কত হবে? 65 ডিগ্রি, তাই না? কারণ সামান্তরিকের দুইটি সন্নিহিত কোণের যোগফল 180 ডিগ্রি হয়, এই জন্য 180 থেকে আমরা বিয়োগ করলাম। একটা সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল 120 বর্গ সেন্টিমিটার, একটা কর্ণ 20 সেন্টিমিটার, আর কর্ণটির বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে। তো লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে না, বের করতে বলছে। তার মানে এই লম্বের দৈর্ঘ্য যদি আমরা এইচ ধরি, তাহলে ক্ষেত্রফল কত হবে? যে কর্ণ ইন্টু এই লম্বের দৈর্ঘ্য এইচ, তখন হবে ক্ষেত্রফল, আর ক্ষেত্রফলটা দেওয়া আছে 120, তাহলে এইচ সমান কত হবে? 120 ভাগ 20, হিসাব করলে হয় 6। তাহলে অ্যান্সার 6। খুব ইজি একটা প্রশ্ন। ঠিক আছে, আমাদের সব থেকে ইম্পর্টেন্ট টাইপ এবার, সেটা হচ্ছে বর্গ সম্পর্কিত অঙ্ক। খুবই ইম্পর্টেন্ট, এটা বিসিএস বলেন বা অন্য যে কোনো চাকরি পরীক্ষা বলেন, যে কোনো জায়গায় চলে আসতে পারে, মানে এখান থেকে প্রশ্ন একটা কমন পাওয়ার সম্ভাবনা খুব 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 বেশি। সূত্রগুলো তো মনে আছে সবার, তাই না? আচ্ছা, আমরা অঙ্ক করতে করতে বাকিগুলো প্র্যাকটিস করব। একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য যদি 4√2 হয়, ক্ষেত্রফল কত? বলছিলাম বর্গের কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কর্ণ স্কোয়ার ভাগ 2, মানে 4√2 স্কোয়ার ভাগ 2, তাহলে 4 স্কোয়ার মানে 16 ইন্টু √2 এর উপর 2 মানে 2 ডিভাইডেড বাই 2, 2 কাটা গেলে 16 হয়,
2 কাটা গেলে 16 হয়। এটা হলো অ্যান্সার। অথবা আমরা এইভাবে করতে পারি, কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, বাহুর দৈর্ঘ্য যদি a ধরি তাহলে আমরা জানি a ইন্টু √2 সমান 4√2, উভয় পাশে √2 কাটা যায়, তাহলে বাহুর দৈর্ঘ্য a সমান 4, তাহলে ক্ষেত্রফল সমান a স্কোয়ার মানে কত 4a স্কোয়ার অর্থাৎ 16। এভাবেও করতে পারি, অথবা সরাসরি এই সূত্র দিয়েও করতে পারি, একই কথা। আমরা তাহলে পরের অঙ্কে চলে যাই। এটা আপনারা সলভ করেন। কর্ণের দৈর্ঘ্য √20 সেন্টিমিটার হলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত? সবাই দ্রুত সলভ করে ফেলি। কর্ণের দৈর্ঘ্য যদি √20 হয়, ক্ষেত্রফল কত হবে? আর এটা তো মুখে মুখে করা যায়, এত টাইম লাগতেছে কেন? এটা তো মুখে মুখে করা যায়। কাকলি বলছেন 100, থ্যাংক ইউ। 100 না, আপনি ভুলে শূন্য একটা বেশি দিয়ে ফেলছেন নাকি? সবাই 10 বলতেছে, তো এই জন্য আমি ভাবলাম যে আপনি মনে ভুলে শূন্য একটা বেশি দিচ্ছেন। আফরোজ মিম বলছেন 20। আচ্ছা, এটা কিন্তু বাহুর দৈর্ঘ্য না, কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে এই কর্ণের উপর স্কোয়ার ভাগ 2, √20 উপর স্কোয়ার, তাহলে রুট আর স্কোয়ার কাটা যায় মানে 20/2 অর্থাৎ 10। তাহলে ক্ষেত্রফল হলো 10 বর্গ সেন্টিমিটার। এটা যদি বাহুর দৈর্ঘ্য বের করে করি তাহলে আমরা লিখব a√2 সমান 20, √20, তাহলে a সমান √20 ডিভাইডেড বাই √2, তাহলে a স্কোয়ার সমান এটা ক্ষেত্রফল, তাহলে √20 ডিভাইডেড বাই √2 তার উপর স্কোয়ার, স্কোয়ার রুট সব কাটা গেলে 20/2, ওই একই কথা 10ই আসবে। হ্যাঁ, টাইপিং মিস্টেক, আমি বুঝতে পারছি। একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 8 ফুট, ওই বর্গক্ষেত্রে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? দেখছেন কি একটা প্যাচ লাগাইছে। একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ধরেন এই একটা বর্গ, এই একটা বর্গ, যেই বর্গের বাহুর দৈর্ঘ্য হলো 8 ফুট। এই বর্গের কর্ণ যে আছে, এই যে কর্ণ আছে না, এই কর্ণের উপর যদি একটা বর্গ অঙ্কন করি, সেই বর্গের ক্ষেত্রফল কত? তার মানে এই যে 8 দ্বারা আগে কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে কর্ণের দৈর্ঘ্য কত হবে? বাহুর দৈর্ঘ্য দেওয়া, তাহলে কর্ণের দৈর্ঘ্য 8√2, এটা হলো বাহুর দৈর্ঘ্য। মানে এই যে কর্ণের উপর যে অঙ্কিত বর্গ, সেই বর্গের বাহুর দৈর্ঘ্য 8√2, তাহলে ক্ষেত্রফল কত? 8√2 তার উপরে স্কোয়ার, 8-এর উপরে স্কোয়ার মানে 64, √2-র উপরে স্কোয়ার মানে 2, তাহলে 64 আর 2 গুণ করলে 128, তাহলে অ্যান্সারটা হবে 128। ওকে, দুইটা বর্গের ক্ষেত্রফলের অনুপাত 25-36, তাদের পরিসীমার অনুপাত কত? ভালোভাবে খেয়াল করেন। ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে, ক্ষেত্রফল যদি একটার 25 আর একটা 36 ধরি, ভুল হবে? হবে না। ক্ষেত্রফল যদি এটা হয়, বাহু কত হবে? আচ্ছা, ক্ষেত্রফল থেকে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করার জন্য রুট করতে হয়, তাহলে 25-এ রুট করলে হবে 5, 36-এ রুট করলে হবে 6, তাহলে ক্ষেত্রফল দেওয়া আছে, বাহুর দৈর্ঘ্যের অনুপাত 5/6। পরিসীমার অনুপাত কত? আমরা জানি পরিসীমা সমান কি 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য, 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য। এই 4 আর 4 কাটা যায় না, মানে ওই 5:6, 5:6, এটাই হলো পরিসীমার অনুপাত। ভাগ 2, না ভাগ 2 হবে কেন? ভাগ 2 হবে কেন? রাবেয়া তারপর হচ্ছে ববি মির্জা, ভাগ 2 হবে কেন? এটা তো ক্ষেত্রফল দেওয়া আছে। হ্যাঁ, ধরেন আপনার বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে ক্ষেত্রফল কি হয়? বাহু এ হলে ক্ষেত্রফল a স্কোয়ার। এখন a স্কোয়ার যখন ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে বাহুতে কিভাবে যাবেন? এই যে a স্কোয়ারকে যদি রুট করেন তখন বাহুর দৈর্ঘ্য পাওয়া যায়, ও আগের অঙ্কে। আচ্ছা, থ্যাংক ইউ প্রশ্নটা করার জন্য। শোনেন, এইখানে আমরা দুইটা কাজ করছি। প্রথম কাজ হচ্ছে আমরা এই যে একটা বর্গ আছে না, এই যে বর্গটা, এই বর্গের কর্ণের দৈর্ঘ্য বের করছি a√2, এটা হলো কর্ণ, এটা হলো কর্ণ। এই কর্ণ যেটা, এই কর্ণের মানটা আরেকটা বর্গের বাহু, এটাই আরেকটা বর্গের কি বাহু, বর্গের বাহুই হলো 8√2। মানে কি বলছে? এই বর্গক্ষেত্রে কর্ণ অপর একটা, এই বর্গক্ষেত্রে কর্ণ, এই বর্গক্ষেত্রে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, মানে এই যে বর্গক্ষেত্রের যে কর্ণটা, এই কর্ণটাই অপর একটা বর্গের বাহুর দৈর্ঘ্য। তাহলে কর্ণ হলো 8√2, তাহলে আরেকটা যে বর্গ আছে সেই বর্গের বাহু হলো 8√2। যদি বর্গের বাহু হয় তাহলে ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল হবে যে 8√2 স্কোয়ার। বুঝতে পারছেন? ববি, রাবে, আপনারা কি বুঝতে পারছেন?
এখানে কর্ণের দৈর্ঘ্য দিয়ে আমাকে ক্ষেত্রফল নির্ণয় করতে বলে নাই ভাই। ক্ষেত্রফল যদি এই ত্রিভুজ এই বর্গের যদি ক্ষেত্রফল নির্ণয় করতে পারতো বলতো, তাহলে আমি কেন কর্ণ বের করবো? আমি তো 8 স্কোয়ার দিতাম, 64 হয়ে যেত। আমাকে তো এত কিছু করার দরকার নাই, আমার এত কিছু করার দরকার নাই তো। আমি কেন কর্ণের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ক্ষেত্রফল নির্ণয় করতে আমি কেন কর্ণ বের করব? প্রশ্নে বলছে এই যে কর্ণটা, এই কর্ণটাই অপর একটা বর্গের বাহুর দৈর্ঘ্য, এই কর্ণের মানটাই আরেকটা বর্গের বাহুর দৈর্ঘ্য। তাহলে আরেকটা বর্গের বাহুর দৈর্ঘ্য, সেই বর্গের ক্ষেত্রফল কত, সেই বর্গের ক্ষেত্রফল এইভাবে বের করতে হয়। এখানে 2 ভাগ হবে না। ওকে, আশা করি এটা বুঝতে পারছি। এটা সলভ করে নেবার আপনারা। এটা সলভের জন্য যা করতে হবে, বর্গের বাহুর দৈর্ঘ্য, বাহু সমান ধরে নেই 10, তাহলে ক্ষেত্রফল কত? 10 স্কোয়ার মানে 100। এবার বলছে বাহু 10% বর্ধিত করলে, বাহু আছে 10, তাহলে বর্ধিত করলে কত হবে? বাহু কত হবে? এটা হচ্ছে বর্ধিত অংশ। হ্যাঁ, কত হবে? 10-এর 10% বাড়ালে তখন 110% হবে, তার মানে 11 হবে। ক্ষেত্রফল কত হবে? 11 স্কোয়ার মানে 121। 121 আগে ছিল 100, এখন এসে 121, 10% বাড়ানোর ফলে। তাহলে ক্ষেত্রফল বাড়ছে কত? 21 বাড়ছে, 100তে বাড়ছে 21, তার মানে 21% বৃদ্ধি পাইছে। এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। যারা নতুন ভর্তি হয়েছেন, শতকরা ক্লাস এর আগে করেন নাই, সমস্যা নেই, আপনারা এই ক্লাসগুলো আবার পাবেন, এটা আরও দ্রুত করা যায়। তাহলে এটা আপনারা নিজেরা করবেন, এটা আপনাদের হোমওয়ার্ক। এটা সলভ করতে দেখি সবাই দ্রুত আগের অঙ্কর মতোই বা এইভাবে আপনারা করতে পারেন। আচ্ছা, এই অঙ্ক করার জন্য একটা শর্টকাট আমি বলে দিই। হ্যাঁ, শর্টকাটটা হলে এখানে 10% বৃদ্ধি পাইছে, তাহলে 10 যোগ 10, দুটাই বৃদ্ধি পাইছে, 10 যোগ 10, তাহলে এটাও প্লাস, এটাও প্লাস, প্লাসে প্লাসে কী হয়? প্লাস দিয়ে উপরে 10 গুণন 10 ভাগ 100, তাহলে 10 আর 10 হচ্ছে 20, এখানে 0 0 0 0 কাটা গেলে এককে 1, তার মানে 21। এটা হলো শর্টকাট। এই শর্টকাটে যদি আমরা এটাও করি, 40% বাড়াইছে, তাই না? তাহলে 40 যোগ 40, দুইটা যেহেতু প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তাহলে উপরে হবে 40 গুণন 40, নিচে ভাগ 100। এই 0 0 কাটা, এই 0 0 কাটা, তাহলে 40 আর 40 যোগ করলে হবে 80, যোগ 4 আর 4 গুণ করলে 16, তার মানে 96%। তাহলে 96% বৃদ্ধি পেয়েছে। এটা শর্টকাট, এটা হচ্ছে শর্টকাট দ্রুত করার জন্য। তাহলে এই শর্টকাট ব্যবহার করেই আপনারা একটু এটা সলভ করেন। 3টা বর্গাকার বাগানের প্রত্যেকটির দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে তাদের ক্ষেত্রফলের যোগফল শতকরা কত বাড়বে? 125, 150, 200, 375। বর্গ কিন্তু এখানে 3টা, একটা না, 3টা। ডক্টর মাহফুজ ইসলাম, 125 কীভাবে? বর্গ কিন্তু 3টা, একটা বর্গের হলে তাহলে 50% বৃদ্ধি পেলে তো কত হবে? ক্ষেত্রফল বাড়বে। একটা বর্গের জন্য, একটা বর্গের জন্য কত হয়? একটা বর্গের জন্য এই 50 যোগ 50 যোগ উপরে হবে 50 গুণন 50, নিচে 100, তাহলে এই 0 0 এই 0 0 কাটা, 50 50 100 যোগ 5 5 25, তাহলে 125। তাহলে এটা হলো একটা বর্গের জন্য। বর্গ কয়টা? 3টা। তাহলে 3টা বর্গের জন্য 125 গুণন 3 মানে 375%। তাহলে 375% ইজ এ কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, সাব্বির বলছেন 375, থ্যাংক ইউ। যারা 125 বলছেন, আপনারা কীভাবে 125 বললেন? শোনেন, শর্ট কমলে তখন মাইনাস হবে, কাকুলি কমলে মাইনাস হবে। শর্টকাটটা আমি শতকরা ক্লাসে দেখাইছি, একটার জন্য বের করছিলেন, কিন্তু দুঃখের বিষয় হলো এটা ভুল উত্তর, এটা ভুল। যারা 125 বলছেন আপনারা কারেক্ট, 125-এ কারেক্ট অ্যান্সার। কেন? হ্যাঁ, আপনারা সঠিক। ও আপনি সঠিক হয়েও বলতেছেন কেন? ও আচ্ছা, রেকর্ড সাইনের জন্য 3 লেখাটা খেয়াল করেন নাই। না, 3 লেখা না থাকলে সমস্যা নাই। এটা 3টা বর্গের কথা বলছে, যেহেতু 375 খালি চোখে দেখলে মনে হচ্ছে 375, আসলে 375 না, এটা 125ই হবে। চলেন আমরা এটা দেখি আসলে 125 কীভাবে হয়। আমরা এটা আলাদা একটা এক্সাম্পল ক্রিয়েট করি। হ্যাঁ, আলাদা একটা এক্সাম্পল ক্রিয়েট করি, বর্গের কথা বাদ দিই। ধরেন যে 3 জন ব্যক্তি, একজন হচ্ছে ববি, সাব্বির, আর একজন হচ্ছে আফরিনা। 3 জন ব্যক্তি ধরে নেন, এদের বেতন 100 টাকা করে, 100 টাকা, প্রত্যেকের বেতন 100 টাকা। তাহলে 3 জনের মোট বেতন কত? তাহলে টোটাল বেতন কত? মোট বেতন 3 জনের 300 টাকা, তাই না?
ধরেন এদের বেতন জাস্ট 10% বাড়ছে। কত পার্সেন্ট? 10% বাড়ছে। তাহলে 10% বৃদ্ধিতে ববির বেতন কত হবে? 110 টাকা। সাব্বিরের বেতন 110 টাকা। আফরিনের বেতনও 110 টাকা। এই বাড়ার পরে এদের বেতনটা কত? 110 110 110 কত হবে? 330%, রাইট? 330% না, 330 টাকা। 330 টাকা। আগে ছিল 300 টাকা, এখন হলো 330 টাকা। আগে 300 টাকা, এখন 330 টাকা। তাহলে বাড়লো কত? 30 টাকা বাড়ছে না? 30 টাকা বাড়ছে। কত টাকা থেকে 30 টাকা বাড়ছে? কত টাকা থেকে? 300 টাকা থেকে বৃদ্ধি পেয়েছে 30 টাকা। তাহলে 100 টাকা বৃদ্ধি পেয়েছে গুণ 100 কত হয়? 0000 কাটা 3 10 30, মানে 10%। এখন ধরেন আমি আপনাদের বললাম যে ববির 10% বাড়ছে, সাব্বিরের 10% বাড়ছে, আফরিনের 10% বাড়ছে, তাহলে মোট কত পার্সেন্ট বাড়লো? আপনারা কি বলবেন? 30%। 30% কি বলা যাবে? না, 10%ই বাড়ছে। মোট 10%ই বাড়ছে। মোট 10% বাড়ছে। প্রত্যেকে 10% করে বাড়লেও টোটাল বেতন কিন্তু 10%ই বাড়ছে। 10%ই বাড়ছে, আমরা এটা বের করলাম। তো আমরা এখানে জাস্ট একটা কী দিয়ে দেখলাম? আমরা এখানে জাস্ট একজন বেতন দিয়ে দেখলাম। চলেন আমরা এটাই আমরা সলভ করার ট্রাই করি। আচ্ছা, এটাই আমরা সলভ করার ট্রাই করি। এটা এখান থেকে সরাই দিই যাতে পরীক্ষায় মানে স্লাইড দেখতে গিয়ে ভুল না হয়। দেখেন, আমরা 3টা বর্গ, তাই না? এখানে 3টা বর্গ ধরি। সে 3টা বর্গ, এই একটা বর্গ, এই একটা বর্গ, এই একটা বর্গ। প্রত্যেকটা বর্গের বাহুর দৈর্ঘ্য 10 ধরে নিলাম। 10। ক্ষেত্রফল তাহলে কত হবে? 100 100 100। তাহলে টোটাল ক্ষেত্রফল কত? টোটাল ক্ষেত্রফল 300, রাইট? টোটাল ক্ষেত্রফল 300। ওকে, এবার ক্ষেত্রফল যদি বাহুর দৈর্ঘ্য যদি 50% বাড়ে, তার মানে যেই বাহুর দৈর্ঘ্য 10, এখন সেটার বাহুর দৈর্ঘ্য হয়ে গেছে 15, এটার বাহুর দৈর্ঘ্য হয়ে গেছে 15, এটার বাহুর দৈর্ঘ্য হয়ে গেছে 15। তাহলে ক্ষেত্রফল কত? 15 স্কোয়ার মানে কত? 225 225 225। তাহলে এই ক্ষেত্রফলগুলো যোগ করলে কত হয়? 675, তাই না? 675 হয় না? 3 25 75, হ্যাঁ 675। বৃদ্ধি পাইছে কত? বৃদ্ধি পেল কত? আগে ছিল 300, এখন বৃদ্ধি পেয়ে হয়েছে কত? 675। তাহলে বৃদ্ধি পেয়েছে কত? 375 বৃদ্ধি পাইছে না? এখন প্রশ্ন হচ্ছে শতকরা কত বাড়বে? তাহলে আমরা বলতে পারি 300-তে বেড়ে হয় 375, গুণ 100-তে বৃদ্ধি পেয়ে হবে গুণ 100। শতকরা প্রশ্নের জন্য যে 100 গুণ করলাম, এই শূন্য কাটা 3 দ্বারা 375-কে ভাগ করলে হবে 125%। 125%। তাহলে অ্যান্সার হইল 125%। আসলে শতকরা তো, শতকরাটা সবসময় 100-র উপরে হিসাব হয়। শতকরাটা সবসময় কি 100-র উপরে হিসাব হয়। ওই যে আপনাদেরকে শতকরা ক্লাসে দেখাইছিলাম না যে রহিমের তুলনায় করিমের 20 টাকা কম, তাহলে 20% কম। তাহলে করিমের তুলনায় রহিম কত পার্সেন্ট বেশি? 20% বেশি হবে না। শতকরাটাই ব্যাপারটা এরকম, সবসময় 100-এর সাথে তুলনা করতে হবে। তো যাই হোক, এটাও আমরা শর্টকাট দিয়ে করলে একটার জন্য বের করলে যা হইতো 3টার জন্যও তাই হবে, মানে এই 125 হবে। ওকে, এটা জাস্ট কিছু মানে ম্যাথের মধ্যে এরকম ছোটোখাটো কিছু প্যাচ থাকে, এগুলো আমাদেরকে বের করতে হয়। একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য অপর একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান হইলে বর্গক্ষেত্র দুইটির ক্ষেত্রফলের অনুপাত কত? ধরেন এই একটা বর্গ, এই বর্গের বাহুর দৈর্ঘ্যগুলো ধরলাম এ, এর পরিসীমা কত? তাহলে পরিসীমা 4a না? প্রশ্ন বলছে একটা বর্গক্ষেত্রের পরিসীমা যা, আর একটা বর্গক্ষেত্রের বাহু তাই, আর একটা বিশাল বড় বর্গ আছে, সেই বর্গের বাহুই হইল 4a, সেই বর্গের বাহুই হইল 4a। প্রশ্নটা কি বুঝতে পারছেন? একটা বর্গক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য, এই যে একটা বর্গক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য মানে 4a, আর একটা বর্গের পরিসীমার সমান, এই যে এই বর্গের পরিসীমা 4a। এখন এই বর্গের পরিসীমা যদি 4a হয়, এই যে এই বর্গের পরিসীমা 4a হলে ক্ষেত্রফল কত? 4a হোল স্কোয়ার।
মানে 16a²। আর এই বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে ক্ষেত্রফল a²। অনুপাত কত হবে তাহলে? ক্ষেত্রফল দুটোর অনুপাত a² অনুপাত 16a²। a² আর a² কাটা যাবে 1:16। এই হলো অ্যান্সার, 1:16। হ্যাঁ, 16 গুণ বড়, রাইট। অনুপাত মানেই তো এখানে তুলনা করে, একটা আর একটা তুলনায় কত গুণ বড়, 16 গুণ বড়। 16:1 লেখা যাবে না? যাবে, 100% যাবে, অবশ্যই যাবে। অপশনে এরকম দুইটা এলোমেলো করে দিবে না। আমরা এরকম আর একটা ম্যাথ করি, চলেন। এই যে আগের ম্যাথ আর এই ম্যাথ সেম। বলছে একটা সরল রেখার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। ধরেন আমি এই একটা সরল রেখা, এই সরল রেখার উপর অঙ্কিত বর্গক্ষেত্র, এই সরল রেখার দৈর্ঘ্য ধরলাম এ, তাহলে এর ক্ষেত্রফল এ। এরপর বলছে এই সরল রেখার 4 ভাগের 1 ভাগ, আমি যদি 4 ভাগের 1 ভাগ করি তাহলে ধরলাম 1 2 3 4, 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ মানে এইটুক, মানে a/4। তাহলে এটার উপর বর্গ অঙ্কন করলে এর ক্ষেত্রফল কত? a/4 হোল স্কোয়ার, তার মানে a²/16। বলছে কি বলছে? এই সরল রেখার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আরেকটা যে এই বাহুর 4 ভাগের 1 ভাগ করে করলাম সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কত গুণ, মানে এটার সাথে কত গুণ করলে এই বর্গটা পাবো, এটার সাথে কত গুণ করলে এই ক্ষেত্রফল পাবো। তাই কিন্তু a²/16 সাথে যদি আমি 16 গুণ করি a² পাবো না, এটার সাথে যদি 16 গুণ করি তাহলে a² পাবো। তার মানে কত গুণ? 16 গুণ। কত গুণ? 16 গুণ। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 900 বর্গমিটার হইলে এর পরিসীমা কত? হ্যাঁ, বড়টা 4 ধরলে তাড়াতাড়ি করা যায়, রাইট। আচ্ছা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 900 বর্গমিটার, তাহলে পরিসীমা সহজ না? ক্ষেত্রফল দেওয়া আছে, বাহুর দৈর্ঘ্য বের করবেন, √900 মানে কত? 30। বাহুর দৈর্ঘ্য 30 হলে পরিসীমা 4 × 30 মানে 120, 120 মিটার। এটা তো আপনারা এমনিতেই পারবেন। এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে এত বর্গ সেন্টিমিটার, চারদিকে বেড়া আছে, বেড়ার দৈর্ঘ্য কত? মানে ক্ষেত্রফল দেওয়া আছে, পরিসীমা বের করতে বলছে, পরিসীমা। ক্ষেত্রফল দেওয়া আছে, চারদিকে বেড়া, মানে পরিসীমা বের করতে বলছে, পরিসীমাটা কত? তো এটা আপনারা বের করবেন, ঠিক আছে? এটা হোমওয়ার্ক। এই যে রুট করলে বাহুর দৈর্ঘ্য আসবে, সেটাকে 4 দ্বারা গুণ করলেই হবে। এই অঙ্ক আর এই অঙ্ক সেম কিন্তু। হ্যাঁ, রুট করে 4 গুণ, রাইট। একটা বর্গের 1 বাহু অপর এক বর্গের পরিসীমার সমান হলে বর্গক্ষেত্র, এটা বর্গক্ষেত্র দুটির কর্ণের অনুপাত কত? একটা বর্গের 1 বাহু অপর একটি বর্গের পরিসীমার সমান হলে কর্ণের দৈর্ঘ্য কত? দেখেন, এই হচ্ছে একটা বর্গ যার বাহুর দৈর্ঘ্য যদি এ ধরি, এর পরিসীমা হবে 4a, এর পরিসীমা 4a, এর কর্ণের দৈর্ঘ্য হবে কিন্তু √2a, তাই না? √2a। আর এই বর্গের পরিসীমা যা হবে আর একটা বর্গের বাহুর দৈর্ঘ্য তাই, বিশাল বড় এক বর্গ যার বাহুর দৈর্ঘ্য হলো 4a। তাহলে এর কর্ণ কত? এই 4a × √2। তাহলে এবার আপনি কি করবেন? এবার অনুপাত করবেন। এই 4a √2 অনুপাত a √2, a √2 আর a √2 কাটা গেলে 4:1। এই হলো অ্যান্সার, এই হলো অ্যান্সার। দেখেন, এখানে বলছে একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের 3 গুণ, মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যা হবে তার 3 গুণ করলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাবো। উল্টোভাবে যদি চিন্তা করি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলকে 3 ভাগ করলে বর্গের ক্ষেত্রফল পাবো, তাই না? আবার বলছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 40 সেন্টিমিটার, আর বলছে প্রস্থ বর্গের 1 বাহুর দৈর্ঘ্য 3/2 হলে বর্গের 1 বাহুর দৈর্ঘ্য কত? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 40 সেন্টিমিটার, প্রস্থ বর্গের 1 বাহুর দৈর্ঘ্যের 3/2। আচ্ছা, অঙ্কটা সহজ আছে, চলেন আমরা করে ফেলি। প্রশ্নটাকে বোঝার চেষ্টা করি। প্রথম লাইনটা তো বুঝতে পারছি, তাই না? বর্গের ক্ষেত্রফল যা হবে আয়তের ক্ষেত্রফল তার 3 গুণ, অথবা আয়তের ক্ষেত্রফল যা হবে বর্গের ক্ষেত্রফল তার 3 ভাগের 1 ভাগ। ওকে, এবার বলছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 40 সেন্টিমিটার। আবার বলছে আয়তক্ষেত্রের প্রস্থটা, আয়তক্ষেত্রের যে প্রস্থ, সেই প্রস্থটা বর্গের যে আমরা বাহু নিব না, বর্গের বাহুর 2 ভাগের 3 গুণ। তাহলে বর্গের 1 বাহুর দৈর্ঘ্য কত? ধরেন বর্গের বাহু ধরে নিলাম, বর্গের বাহু x ধরলাম, x না ধরি, a ধরি, এত x এর কাছে যাওয়া যাবে না। তাহলে ক্ষেত্রফল কত হবে?
আচ্ছা ক্ষেত্রফল না, বাহুর দৈর্ঘ্য চাইছে, ক্ষেত্রফল। ওকে, ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল a স্কয়ার, এটা হলো বর্গের। এবার আয়তর দৈর্ঘ্য দেওয়া আছে, কি দেওয়া আছে? দৈর্ঘ্য 40, প্রস্থ কত? প্রস্থ বলছে বর্গের যে বাহু আছে তার 3/2 অংশ, মানে 3a/2, এটা হলো প্রস্থ। তাহলে এটার ক্ষেত্রফল কত হবে? 3a/2 ইন্টু 40। এটা হলো আয়তের ক্ষেত্রফল, এটা হলো বর্গের ক্ষেত্রফল। প্রশ্নে বলছে বর্গের ক্ষেত্রফল 3 গুণ করলে আয়তের ক্ষেত্রফল পাওয়া যাবে। তার মানে আমরা বলতে পারি 3a স্কয়ার সমান 3a/2 ইন্টু 40। তাহলে আচ্ছা 2 দ্বারা 40কে ভাগ করলে হয় কত? 20, 3 20 60a। তাহলে আমরা এটা একবারে লিখে ফেলি, 3a স্কয়ার সমান 60a। উভয় পাশে a আর a একটা যদি কাটা দেই তাহলে 3a সমান 60, তার মানে a সমান কত? 20। এই হলো অ্যান্সার, এই হলো অ্যান্সার। বর্গের শেষ অঙ্ক বলছে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একটা সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। সামান্তরিকের ভূমি 9 মিটার, উচ্চতা 4 মিটার হলে বর্গের কর্ণের দৈর্ঘ্য কত? দেখেন বর্গের কর্ণের দৈর্ঘ্য বের করতে গেলে √2 ইন্টু বর্গের বাহু লাগবে। তাহলে বর্গের বাহু বের করতে হবে আগে। এখন এখানে বলছে সামান্তরিকের ক্ষেত্রফল আর বর্গের ক্ষেত্রফল সমান, তাহলে বর্গের বাহু পেতে হলে আগে বর্গের ক্ষেত্রফল লাগবে। বর্গের ক্ষেত্রফল বের করতে হলে সামান্তরিকের ক্ষেত্রফল লাগবে। আর আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিক সমান বর্গ, দুটোই যেহেতু ক্ষেত্রফল সমান, তাহলে কত হবে? 9 ইন্টু 4 মানে 36। বর্গের ক্ষেত্রফল 36, তাহলে বর্গের বাহু √36 মানে 6। তাহলে কর্ণের দৈর্ঘ্য 6√2। এই হলো অ্যান্সার। কর্ণের দৈর্ঘ্য 6√2। এই ক্লাস শুরু করার তো 1 ঘন্টাই হয়নি মাত্র, ক্লাস শেষ করার তো 1 ঘন্টাই হয়নি, শুরু করার 1 ঘন্টাই হয়নি। এই তো আমাদের শেষের দিকে চলে আসছি। এবার আমরা রম্বসের অঙ্ক করব। রম্বসের খুব বেশি অঙ্ক নাই, এই অঙ্কগুলো আপনারা নিজেরাই করতে পারবেন। একটা রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া আছে, বলতে রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গের পরিসীমা কত? আগের অঙ্ক আর এই অঙ্ক সেম, আগের যে অঙ্কটা করলাম সেই অঙ্ক আর এই অঙ্কটা সেম। এখানে কর্ণের দৈর্ঘ্য দুইটা দেওয়া আছে 16 মিটার, তাহলে রম্বসের ক্ষেত্রফল কি? আমরা জানি হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। 2 দ্বারা 16কে ভাগ করলে 8, 8 8 64। এটাই হলো বর্গের ক্ষেত্রফল, এটাই বর্গের ক্ষেত্রফল। তাহলে বর্গের বাহু কত? বর্গের বাহু √64 সমান কত? 8। তাহলে বর্গের বাহু 8। এখন বলছে বর্গের পরিসীমা কত? তাহলে পরিসীমা, বর্গের পরিসীমা এই যে 4 ইন্টু 8 মানে 32। ওকে, বলছে একটি রম্বসের একটি কর্ণ 6 মিটার, ক্ষেত্রফল 120 মিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য কত? একটি রম্বসের একটা কর্ণ 6 মিটার, ক্ষেত্রফল 120 মিটার, তাহলে অপর কর্ণ কত? একটা কর্ণ 6 মিটার, অপর কর্ণটা যদি আমরা অপর কর্ণের দৈর্ঘ্য যদি এ ধরি, আমরা জানি ক্ষেত্রফল সমান হাফ ইন্টু কর্ণের দৈর্ঘ্য ইন্টু কর্ণের দৈর্ঘ্য সমান, এটাই হলো ক্ষেত্রফল মানে 120। তাহলে 2 দ্বারা 6কে ভাগ করলে হবে 3, তার মানে 3a সমান 120। তাহলে a সমান 120 ভাগ 3, তাহলে 40। তাহলে 40। যদি একটি রম্বসের ক্ষেত্রফল 35 বর্গ সেন্টিমিটার, রম্বসের একটা কর্ণ 7 সেন্টিমিটার হয়, রম্বসের অপর কর্ণের দৈর্ঘ্য কত? খুব সহজ জিনিস। আগের অঙ্কটা এরকমটা না, আগের অঙ্ক তো আর এই অঙ্ক সেম, তাহলে এটা আপনাদের হোমওয়ার্ক। একটি রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 20 সেন্টিমিটার, একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 32 সেন্টিমিটার, রম্বসের ক্ষেত্রফল কত? আচ্ছা রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমাদের কি লাগবে? এখানে কোণ দেওয়া নাই, হ্যাঁ, কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে আরেকটা কর্ণের দৈর্ঘ্য লাগবে, তাই না? আরেকটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া লাগবে। এটার জন্য আমাদেরকে একটা রম্বস অঙ্কন করতে হবে। এই হলো একটা রম্বস, প্রতিটা বাহুর দৈর্ঘ্য হলো 20, একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 32, ধরেন বড়টা হলো 32। আচ্ছা বড়টা যদি 32 হয় তার মানে এইটুকু 16, এইটুকু 16। ভালো করে খেয়াল করে দেখেন তো, এটা 16, দেখেন এটা কিন্তু সমকোণ, এটা সমকোণ, কারণ রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এটা যদি সমকোণ হয়, অতিভুজ 20, একটা বাহু 16, আরেকটা বাহু কত? পিথাগোরাসের ত্রয়ী সংখ্যা, আরেকটা বাহু হবে 12, আরেকটা বাহু হবে 12। তাহলে এইটুকু যদি 12 হয়, এইটুকুও 12, তাহলে কর্ণ দুটা পেয়ে গেলেন না? কর্ণ দুটা পেয়ে গেলেন না? একটা হলো 24 আর একটা হলো 32। তাহলে ক্ষেত্রফল এই যে হাফ ইন্টু 24 ইন্টু 32, এটা হিসাব করলে ক্ষেত্রফলটা বের হয়ে আসবে।
হ্যাঁ, এটাই অ্যান্সার। তো চলো ট্রাপিজিয়ামের আমরা দুই একটা অঙ্ক করি। একটা ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া আছে 12 সেন্টিমিটার এবং 18 সেন্টিমিটার, এবং এদের লম্ব দূরত্ব যদি 10 সেন্টিমিটার হয় তাহলে এর ক্ষেত্রফল কত? খুবই সহজ অঙ্ক, সূত্র আছে, অঙ্ক আছে, শেষ। শোনেন, এখানে ছোট বড় লাগবে না সিফাত, এখানে ছোট বড় ম্যাটার করবে না। আপনি একটা কোণের দৈর্ঘ্য দেওয়া আছে আর একটা কোণের মান বের করবেন, এটা সম্পাদ্য না যে ছোট বড়তে আপনার ঝামেলা হয়ে যাবে। তাহলে আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের যোগফল ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তাহলে 12 এবং 18 কত হয়? হাফ ইন্টু 30 ইন্টু 10, 150। ট্রাপিজিয়ামের এবারে ক্ষেত্রফল দেওয়া আছে, সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া আছে, উচ্চতা কত? উচ্চতা আমি ধরে নিলাম এইচ। তাহলে আমরা জানি ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। এই ক্ষেত্রফল দেওয়া আছে 52, তার মানে এটা সমান 52। 8 আর 5 কত হয়? 13, 13 এইচ সমান এই 52 গুণন এই 2 এসে পাশে গুণ হইল। তাহলে এইচ সমান কত? এই 52 গুণন 2 ভাগ 13, 13 দ্বারা 52কে ভাগ করেন কত হয়? 4, 4 আর 2 গুণ করলে 8, তার মানে উচ্চতা হলো 8, উচ্চতা হলো 8 সেন্টিমিটার। এখানে বলছে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের অন্তর 1 মিটার, তাদের লম্ব দূরত্ব 3 মিটার, ক্ষেত্রফল 30। সমান্তরাল বৃহত্তর বাহুটি কত? বৃহত্তর বাহুটি যদি এক্স ধরি, ছোট বাহুটা কী হবে? x-1। তাহলে ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের যোগফল ইন্টু লম্ব দূরত্ব 3 সমান ক্ষেত্রফল দেওয়া আছে 30। তাহলে এখানে 2x-1 সমান এই 2 এসে গুণ হবে, যে 30 গুণন 2, আর এই 3 এপাশে গুণ আছে, এটা ভাগ হবে, এটা x। তাহলে 3 দ্বারা 30কে ভাগ করলে হবে কত? 10, 10 আর 2 গুণ করলে 20, মানে 2x সমান এই যে 20, এই -1 এই পাশে হিসেবে যোগ হবে 21। তাহলে x সমান এই যে 21/2, 21কে 2 দ্বারা ভাগ করলে 10.5, এটা অ্যান্সার। ওকে, এবার আমরা টাইপ 6 করব, সুষম বহুভুজ। এতক্ষণ ধরে যা শিখছেন সব ভুলে যান। না, ব্রেক হবে না, ব্রেক হবে না। আমার 9:30 আরেকটা ক্লাস আছে, আমি ব্রেক দিতে পারবো না, নাহলে শেষ করতে পারবো না। আবার সুষম বহুভুজ সম্পর্কিত আমরা অঙ্ক করব, সমস্যা নাই, আরেকবার রেকর্ড দেখে নেবেন। তো চলেন আমরা সুষম বহুভুজ মানে কি? সুষম বহুভুজ মানেই হচ্ছে সবথেকে ক্ষুদ্রতম সুষম বহুভুজের নাম কি? কেউ বলতে পারবেন? সবথেকে ক্ষুদ্রতম সুষম বহুভুজ পঞ্চভুজ? না না, ত্রিভুজ। ত্রিভুজ, ত্রিভুজ একটা বহুভুজ। ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ সবই। হ্যাঁ, ত্রিভুজটার মধ্যে তবে সমবাহু ত্রিভুজ, রাইট। সুষম বহুভুজটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, শুধু ত্রিভুজ না, সমবাহু ত্রিভুজ। কে বলছে? আশিক আহমেদ, থ্যাংক ইউ। তো যাই হোক, আমরা প্রথমে দেখি একটা ত্রিভুজ যে আছে, বলেন তো এই ত্রিভুজের 3 কোণের যোগফল কত? 180 ডিগ্রি, তাই না? আচ্ছা, এই ত্রিভুজের দেখেন সুষম মানে এটা সমবাহু ত্রিভুজ, কিন্তু সুষম মানে সমবাহু ত্রিভুজ। আমরা এই কোণটাকে যদি বর্ধিত করি, এটা কত ডিগ্রি? এটা কত ডিগ্রি বলেন? 120 ডিগ্রি না? আমরা যদি আরেকটা বাহুকে বর্ধিত করি, এটাও 120 ডিগ্রি। এই বাহুটাকে যদি বর্ধিত করে, এটাও 120 ডিগ্রি। তাহলে এই যে একটা সমবাহু ত্রিভুজের মানে সুষম ত্রিভুজের বহিস্থ 3টা কোণের যোগফল কত? 120 ডিগ্রি, 120 ডিগ্রি, 120 ডিগ্রি, 360 ডিগ্রি, রাইট? 360 ডিগ্রি। সুষম বহুভুজের 3টা কোণের যোগফল 360 ডিগ্রি। তাহলে সুষম চতুর্ভুজে চলে যাই, মানে বর্গ। বর্গেরও যদি আমরা 4টা বাহুকে বর্ধিত করি, এই বাহুটাকে বর্ধিত করলাম, কত হবে? 90। এই বাহুটাকে বর্ধিত করলাম, 90। এই বাহুটাকে বর্ধিত করলাম, সেম 90 ডিগ্রি। এই বাহুটাকে বর্ধিত করলাম, এটাও 90 ডিগ্রি হবে। তাহলে এই যে 4টা বহিস্থ কোণের যোগফল কত? সেম 360 ডিগ্রি। মনে রাখবেন, যত ভুজি হোক না কেন, বহিস্থ কোণের যোগফল সবসময় 360 ডিগ্রি হয়। বহিস্থ কোণের যোগফল সবসময় 60 ডিগ্রি হয়, সেটা ত্রিভুজ হোক, চতুর্ভুজ হোক, পঞ্চভুজ হোক, ষড়ভুজ হোক, 100 ভুজ হোক, 1 কোটি ভুজ হোক।
বহিস্থ কোণের যোগফল 360 ডিগ্রি হবে। সাফির এটা সত্যি, এখানে ফান করতেছি না, 360 ডিগ্রি। তবে সুষম বহুভুজ যখন দেখেন, যখন বাহু 3টা, প্রত্যেকটা বহিস্থ কোণের মান কত দেখেন তো, 360কে 3 দ্বারা ভাগ করলে আমি বহিস্থ কোণের মান পাচ্ছি না, 120 ডিগ্রি। সুষম বহুভুজ হলে এই বহিস্থ কোণগুলো সব সমান হয়। যখন বাহু 4টা, তাহলে 4 দ্বারা যদি ভাগ করি 90 ডিগ্রি পাচ্ছি, তাহলে সুষম চতুর্ভুজের বহিস্থ কোণগুলো 90 ডিগ্রি করে হয়। তাহলে একই রকমভাবে যদি পঞ্চভুজ হয়, যেমন এই একটা পঞ্চভুজ, তাহলে এই পঞ্চভুজের বহিস্থ কোণ কত ডিগ্রি হবে? 360কে 5 দ্বারা ভাগ করব। 360কে 5 দ্বারা ভাগ করলে কত হয়? 5 7 35, 5 2 10, 72 ডিগ্রি। 72 ডিগ্রি। তাহলে যে কোনো ভুজের যদি বহিস্থ কোণ নির্ণয় করতে বলে, অবশ্যই সুষম হইতে হবে কিন্তু, কারণ সুষম না হলে তো বহিস্থ কোণ এক একটা এক এক রকম হবে। সুষম বহুভুজের যে কোনো ভুজ হোক না কেন, যদি বহিস্থ কোণ নির্ণয় করতে বলে কি করব? 360কে বাহুর সংখ্যা দ্বারা ভাগ। হ্যাঁ, সুষম বলা থাকবে, 360কে বাহুর সংখ্যা দ্বারা ভাগ, রাইট? ওকে। এখন দেখেন, যদি কখনো বলে অন্তস্থ কোণ কত, আচ্ছা এই যে পঞ্চভুজটার বহিস্থ কোণ যদি 72 ডিগ্রি হয়, অন্তস্থ কোণটা কত ডিগ্রি হবে? তাহলে 180 থেকে 72 বিয়োগ করলে অন্তস্থ কোণটা পাবেন না? হ্যাঁ, 180 থেকে বিয়োগ, রাইট। কত হবে? 108 ডিগ্রি। তাহলে এটা অন্তস্থ কোণ 108 ডিগ্রি। তাহলে সবসময় বহিস্থ কোণ নাও চাইতে পারে, অন্তস্থ কোণ চাইতে পারে না। যদি সুষম হয় তাহলে সমান হবে, ববি মির্জা, যদি সুষম হয় তাহলে সমান হবে। আর এইসব অঙ্কের ক্ষেত্রে সুষম ভুজে আসে। তাহলে আমরা কি বহিস্থ বা অন্তস্থ কোণ নির্ণয় করতে বলতে পারবো? বহিস্থ বা অন্তস্থ কোণ, ধরলাম একটা অষ্টভুজের কথা বললো, যে একটা অষ্টভুজের অন্তস্থ কোণ কত, তাহলে 360কে 8 দ্বারা ভাগ করব। 8 দ্বারা ভাগ করলে যেটা আসবে সেটা হবে বহিস্থ কোণ। যদি অন্তস্থ কোণ বলেই বহিস্থ কোণটা কি কত, 180 থেকে বহিস্থ কোণটা বিয়োগ করতে হবে, বিয়োগ করলে অন্তস্থ কোণ পাবো, বিয়োগ করলে অন্তস্থ কোণ পেয়ে যাব। এটা 8 দ্বারা ভাগ করলে কত হয়? 45 ডিগ্রি, তাই না? তাহলে 45 ডিগ্রি। তাহলে একটা অষ্টভুজের বহিস্থ কোণের মান 45 ডিগ্রি। তাহলে অন্তস্থ কোণের মান কত? 180 থেকে 45 বিয়োগ করেন, কত হয়? 135 ডিগ্রি। তাহলে বহিস্থ আর অন্তস্থ কোণ আশা করি আমরা পারবো। এবার আসেন, পরীক্ষা এরকম আসতে পারে, অন্তস্থ কোণগুলোর যোগফল কত? বহিস্থ কোণের যোগফল সবসময় 180 ডিগ্রি, কিন্তু অন্তস্থ কোণের যোগফল সবসময় সেম হয় না, এক এক সময় এক একটা হয়। অন্তস্থ কোণগুলোর যোগফল কত? চলেন আমরা একটু দেখি। প্রথমে আমরা দেখবো একটা ত্রিভুজ। আমরা তো সবাই জানি ত্রিভুজের 3 কোণের যোগফল 180 ডিগ্রি, একটা উপপাদ্য আছে, তাই না? 180 ডিগ্রি, ত্রিভুজের 3 কোণের যোগফল 180 ডিগ্রি। আচ্ছা, ত্রিভুজের 3 কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয়, চতুর্ভুজের 4 কোণের যোগফল কত? 360 ডিগ্রি না? কিভাবে? আসলে এই চতুর্ভুজকে 2টা ত্রিভুজে ভাগ করা যায়। এটা 180, এটা 180। তাহলে এখানে 2টা 180, চতুর্ভুজের ক্ষেত্রে 2টা 180 মানে 360 ডিগ্রি, ত্রিভুজের ক্ষেত্রে একটা 180। আচ্ছা, তাহলে পঞ্চভুজের ক্ষেত্রে কি হবে? ধরেন আমি একটা পঞ্চভুজ অঙ্কন করলাম, তাহলে এরকম পঞ্চভুজকে কয়টা ত্রিভুজে ভাগ করা যায়? এমনভাবে ভাগ করব, এই যে আমরা কর্ণগুলো যোগ করলাম, এমনভাবে যোগ করবো যেন একটা কর্ণের উপর আর একটা কর্ণ না যায়। দেখেন, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, 3টা ত্রিভুজ। তাহলে 3টা ত্রিভুজের 3 গুণন 180 হবে। পঞ্চভুজের ক্ষেত্রে 3 গুণন 180 মানে অন্তস্থ কোণগুলোর যোগফল। তাহলে কত হয়? 3 8 54, 540 ডিগ্রি। তাহলে অন্তস্থ কোণের যোগফল 540 ডিগ্রি। আচ্ছা, যদি ষড়ভুজ হয়, দেখেন আমি একটা ষড়ভুজ অঙ্কন করছি, তাহলে এই ষড়ভুজটাকে কয়টা ত্রিভুজে ভাগ করা যায়? দেখেন, এই যে এতগুলো ত্রিভুজে ভাগ করা যায়। আমি এমনভাবে ভাগ করছি যে কর্ণগুলো এমনভাবে যোগ করছি, আমি কিন্তু এটা থেকে এটা যোগ করতে পারতাম, এভাবে করা যাবে না, একটার উপর দিয়ে আরেকটা নেওয়া যাবে না। তাহলে দেখেন তো এখানে কয়টা ত্রিভুজ হয়েছে? 1টা 2টা 3টা 4টা, তাহলে 4 গুণন 180। আপনারা কি কোনো একটা প্যাটার্ন খেয়াল করছেন? বাহুর সংখ্যা যত হয়, সামনে 180-র সাথে যে গুণ হচ্ছে না তার থেকে 2 কম না? ষড়ভুজের ক্ষেত্রে খেয়াল করেন, ষড়ভুজের ক্ষেত্রে 4 গুণ হয়েছে, পঞ্চভুজের ক্ষেত্রে 3 গুণ হয়েছে।
আবার চতুর্ভুজের ক্ষেত্রে 2, ত্রিভুজের ক্ষেত্রে 1। বাহুর সংখ্যা যত হয় অন্তস্থ কোণের যোগফলগুলো কি হবে, তার থেকে 2 কম করে 180 গুণ করে দিব। তার মানে বাহুর সংখ্যা যদি n হয়, তাহলে অন্তস্থ কোণগুলোর যোগফল n-2 ইন্টু 180। ভাই বহুভুজ নিয়ে যা শিখছেন তাই, আর কিচ্ছু নাই। চলেন এবার অঙ্ক করি। দেখেন আমি একটা অবশ্য সপ্তভুজ অঙ্কন করছিলাম, এখানে সপ্তভুজও ছিল, এটা একটু মুছে দেই। এই যে সপ্তভুজ, তাহলে সপ্তভুজের কি হবে, সপ্তভুজের হবে 5 ইন্টু 180। হ্যাঁ অঙ্ক আপনারা বলেন, একটা পঞ্চভুজের কোণগুলোর সমষ্টি কত বের করে ফেলছিলাম একটু আগেই, 540 ডিগ্রি। একটি সুষম ষড়ভুজের বহিস্থ কোণের মান কত? একটি সুষম, এই যে প্রশ্নের মধ্যে সুষম থাকবে, একটি সুষম ষড়ভুজের বহিস্থ কোণের মান কত? সুষম ষড়ভুজের বহিস্থ কোণের মান 360কে কি করব, ষড়ভুজ বলছে 6 দ্বারা ভাগ, 60 ডিগ্রি। একটি সুষম ষড়ভুজের বহিস্থ কোণের মান 60 ডিগ্রি। যদি বলতো অন্তস্থ কোণ, তখন কি করতাম, 180 থেকে বহিস্থ কোণটা বিয়োগ করে দিতাম। এটা হলো অন্তস্থ কোণ, এটা হলো বহিস্থ, 120 ডিগ্রি। একটি বহুভুজের একটি অন্তঃকোণের মান 120 ডিগ্রি হলে, আচ্ছা বাহুর সংখ্যা কত একটু খেয়াল করে দেখেন। আমরা 360কে বাহু দ্বারা ভাগ করে কোণ পাই, তাই না? বহিস্থ কোণ পাই, কি কোণ পাই, বহিস্থ কোণ পাই। একই রকমভাবে 360কে যদি বহিস্থ কোণ দ্বারা ভাগ করি তখন বাহুর সংখ্যা পাবো। কিন্তু এখানে অন্তঃকোণের মান দেওয়া আছে 120 ডিগ্রি, ভালো করে খেয়াল করেন, এটা কিন্তু অন্তঃকোণের মান। তাহলে বহিস্থ কোণটা কত হবে, 60 ডিগ্রি। বহিস্থ কোণটা 60 ডিগ্রি, তাহলে বাহু কয়টি আছে, এই 360কে 60 দ্বারা ভাগ করেন, বাহুর সংখ্যা হবে 6টি। বহিস্থ কোণের মান 45 ডিগ্রি হলে কয়টি বাহু আছে, এটা হোমওয়ার্ক। 3 গুণন 2 এভাবে করা যাবে না, 3 গুণন 2 কীভাবে করবেন বুঝি নাই। আমাদের আজকের শেষ টাইপ, সেটা হচ্ছে বৃত্ত সম্পর্কিত কিছু পরিমিতির অংশ আছে যেটা আমরা করি নাই। আমরা আর 20 মিনিট টাইম নেব, এই 20 মিনিটে আমরা বৃত্ত সম্পর্কিত অঙ্কগুলো করে ফেলব। চলেন, হ্যাঁ আর 20 মিনিট। তো আমরা গতকালকে বৃত্তের সম্পর্কে, বৃত্তের ব্যাসার্ধ, কেন্দ্র, পরিধি এই সম্পর্কে আমরা জানছি। এখন আমরা নতুন একটা জিনিস শিখি, যে কোনো বৃত্তের পরিধিকে ওই বৃত্তের ব্যাস দ্বারা ভাগ করলে এর মান নির্দিষ্ট একটা সংখ্যা হয়। যে কোনো বৃত্তের পরিধিকে ওর ব্যাস দ্বারা ভাগ করলে নির্দিষ্ট একটা মান হয়, সেই নির্দিষ্ট মানটা হচ্ছে পাই। তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, ব্যাস কত, এই বৃত্তের ব্যাসার্ধ আর হলে ব্যাস 2r, পাইয়ের ভ্যালু পাই সমান এই 3.1416, এটাও ব্যবহার করতে পারেন। পাই সমান 22/7, এটাও ব্যবহার করতে পারেন। তবে এটাও সঠিক না, এটাও সঠিক না, কাছাকাছি মান। তাহলে ব্যাসার্ধ যদি আমরা আর ধরি, তাহলে ব্যাস হবে কত, 2r। তাহলে দেখেন পরিধি ভাগ 2r সমান পাই। তাহলে পরিধি সমান কি হবে, পরিধির একটা সূত্র পেলাম 2πr। তাহলে এটা পরিধির সূত্র, পরিধি সমান 2πr। তাহলে এটা মনে রাখবেন, পরিধির সূত্র হলো 2πr। এবার আসলে আমরা একটা জিনিস শিখি, ক্ষেত্রফল। শোনেন, ক্ষেত্রফলটা আমি আসলে আপনাদেরকে এখানে সেভাবে প্রমাণ করে দেখাইতে পারবো না। এই বৃত্তটাকে যদি ধরেন এরকম একটা বৃত্ত, এটা পুরোটা বৃত্তটাকে যদি আমি কাটি, এটা বৃত্তটাকে কাটলে আমি এরকম একটা ত্রিভুজ পাবো। এমনভাবে কাটলে এরকম একটা ত্রিভুজ পাবো, বুঝতে পারছেন? এই ত্রিভুজের এই অংশটা হবে পরিধির সমান, আর এই যে উচ্চতাটা হবে ব্যাসার্ধ। আপনারা ইউটিউবে সার্চ দিতে পারেন, এরকম অনেক ভিডিও আছে, ভিডিওর মাধ্যমে আপনারা আরও সুন্দরভাবে বুঝতে পারবেন। আসলে আমি এখানে অ্যানিমেশন দ্বারা সেটা দেখাইতে পারতেছি না। সেক্ষেত্রে ক্ষেত্রফল কী হবে, আমরা জানি পরিধি সমান 2πr। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, ভূমি ইন্টু উচ্চতা, সামনে একটা কি হবে হাফ,
এই 2 কাটা গেলে পাই ইন্টু এই যে আর ইন্টু আর মানে কত পাই আর স্কোয়ার। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার। এই দুইটা জিনিস জানলেই হবে। পরিধি 2 পাই আর, ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। আমাদের আরও কিছু জানতে হবে। আরও কি জানতে হবে? ধরেন একটা ব্যাসার্ধ, হ্যাঁ, এইটুকু একটা বৃত্তের অংশ, এই বৃত্ত অংশটার দৈর্ঘ্য কত? এইটুকু, এটাকে বলা হয় বৃত্তাংশ। বা আমরা কি পড়ছিলাম? বৃত্ত চাপ পড়ছিলাম না? চাপ পড়ছিলাম না গতকালকে? বৃত্তাংশ বা বৃত্তচাপ, বৃত্তাংশ বা বৃত্তচাপ, এটা দৈর্ঘ্য কত? দেখেন এই বৃত্তচাপটা এখানে থিটা কোণ উৎপন্ন করছে কেন্দ্রে। দেখেন পুরোটাই পরিধি পুরোটাই যখন, তখন কেন্দ্রে কোণ ছিল 360 ডিগ্রি। বৃত্তের কেন্দ্রে কিন্তু কোণ উৎপন্ন হয় 360 ডিগ্রি। তাহলে যখন কোণ হচ্ছে 360 ডিগ্রি, তখন এই বৃত্তের দৈর্ঘ্য হলো 2 পাই আর। বৃত্তের কেন্দ্র যখন 1 ডিগ্রি, তখন এর দৈর্ঘ্য হবে 2 পাই আর ভাগ 360। যখন কোণটা হবে থিটা, যখন কোণটা হবে থিটা, তখন দৈর্ঘ্যটা হবে কত? 2 পাই আর ভাগ 360 গুণন থিটা। তার মানে যে এইটুকুর মান হলে যেটা কত? 2 পাই আর গুণন 360 ইন্টু থিটা। 2 দ্বারা 360কে ভাগ করলে হবে কত? 180। তার মানে আমরা এইভাবে পড়তে পারি পাই আর থিটা ভাগ 180। এটা হলো বৃত্তচাপের দৈর্ঘ্য। বৃত্তচাপের দৈর্ঘ্য পাই আর থিটা ভাগ 180। থিটা কিন্তু এখানে ডিগ্রিতে আছে, এই থিটাটা ডিগ্রিতে আছে। তাহলে এটা হলো বৃত্তচাপের দৈর্ঘ্য যদি বলে এই সূত্র। আমরা 9 10-এ আরেকটা সূত্র পড়ছিলাম যে এস সমান আর থিটা, এস সমান আর থিটা। না, যদি ডিগ্রিতে থাকে তাহলে এই সূত্র ব্যবহার করব, আর যদি রেডিয়ানে থাকে তখন এই সূত্র। ভাই রেডিয়ান আবার ডিগ্রি কি? ডিগ্রি যেমন কোন পরিমাপের একটা একক, রেডিয়ানও সেম কোন পরিমাপের একটা একক। মানেটা কি? এই যে 1 ডিগ্রি, ডিগ্রিকে যদি আমরা ডিগ্রিকে পাই ভাগ 180 দ্বারা, মানে পাই ভাগ 180 দ্বারা গুণ করে দেই, তখন হয়ে যাবে রেডিয়ান। তাহলে এই যে থিটা, এটাকে যদি আমরা রেডিয়ানে প্রকাশ করি তখন হবে কি? থিটাটাকে রেডিয়ানে প্রকাশ করলে এই থিটা পাই ভাগ 180, থিটা পাই 180, এটা হলো ডিগ্রিতে আর এটা হলো রেডিয়ানে। তখন এই থিটাটা হবে রেডিয়ানে। যাই হোক, এত রেডিয়ান তারপরে হচ্ছে ডিগ্রি, এত জটিল জিনিস আসবে না। আরেকটা জিনিস, আমরা পুরো বৃত্তের ক্ষেত্রফল বের করছিলাম পাই আর স্কোয়ার। পুরো বৃত্তের ক্ষেত্রফল বের করছিলাম পাই আর স্কোয়ার। যদি এইটুকুর ক্ষেত্রফল বের করতে বলে, ইহাকে বলে বৃত্তকলা। অনেক সময় বৃত্তকলা বলতে পারে। কি বলতে পারে? বৃত্তকলা বলতে পারে। যে বৃত্তকলার ক্ষেত্রফল, দেখেন পুরোটার যখন ক্ষেত্রফল, তখন কেন্দ্রে কোণ কত? যখন কেন্দ্রে কোণ 360 ডিগ্রি, তখন পুরোটার ক্ষেত্রফল হইল পাই আর স্কোয়ার। যখন কেন্দ্রে কোণ থিটা, তখন পুরোটার ক্ষেত্রফল পাই আর স্কোয়ার ভাগ 360 গুণন থিটা। তার মানে বৃত্তকলার ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার থিটা ভাগ 360। অতিরিক্তভাবে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য পাই আর থিটা ভাগ 180, আর বৃত্তকলার ক্ষেত্রফল পাই আর স্কোয়ার থিটা ভাগ 360। চলেন অঙ্ক করি। একটি বৃত্তের ব্যাসার্ধ যদি আর থেকে পি প্লাস আর করা হয়, তবে এর ক্ষেত্রফল দ্বিগুণ হয়। আর এর মান কত? হ্যাঁ, এটাই লাস্ট টাইম, আমরা আর 10 মিনিট থাকবো। দেখেন একটা বৃত্তের ব্যাসার্ধ আর, যখন ব্যাসার্ধ আর, ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। যখন ব্যাসার্ধ পি প্লাস আর, ক্ষেত্রফল পাই ইন্টু পি প্লাস আর হোল স্কোয়ার। এখন বলছে এই ক্ষেত্রফল যা ছিল তার 2 গুণ হলো এই ক্ষেত্রফল। এই ক্ষেত্রফল যা ছিল তার 2 গুণ হলো তার পাশের ক্ষেত্রফলটা। তাহলে এই ক্ষেত্রফলটা কত? তাহলে আমরা লিখতে পারি এই পাই ইন্টু পি প্লাস আর হোল স্কোয়ার সমান 2 পাই আর স্কোয়ার। এই পাই আর পাই কাটা যাবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি পি প্লাস আর সমান, এখানে কি হবে? আর √2। যেহেতু আর এর মান বের করতে বলছে, আরগুলোকে এক পাশে করতে হবে। তাহলে আমরা লিখতে পারি আর √2 মাইনাস আর সমান পি। এখান থেকে আর কমন নিলে √2 মাইনাস 1 সমান পি। তার মানে আর সমান উপরে পি, নিচে হবে √2 মাইনাস 1। এটা হলো অ্যান্সার। না উল্টাই জানি, ঠিক আছে। আর এই যে এটাই পাশে গেলে মাইনাস হবে না, আরটাই পাশে গেলে মাইনাস আর হবে না, ঠিকই আছে। বৃত্তের ব্যাস যদি আর হয়, ব্যাস আর হলে ব্যাসার্ধ হলো আর ভাগ 2। তাহলে ক্ষেত্রফল পাই ইন্টু
আর ভাগ 2 স্কোয়ার, মানে পাই আর স্কোয়ার ভাগ 4। বৃত্তের ব্যাস আর হলে ক্ষেত্রফল পাই আর স্কোয়ার ভাগ 4। বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত আমরা একটু আগেই বলছি পাই। বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত আমরা একটু আগেই বলছি পাই। একটি বৃত্তের পরিধি 132 সেন্টিমিটার, ক্ষেত্রফল 1386 বর্গ সেন্টিমিটার হলে বৃত্তটির ব্যাসার্ধ কত? দেখেন পরিধি সমান, যদি ব্যাসার্ধ আর ধরি তাহলে পরিধি হলো 2 পাই আর, এটার মান দেওয়া আছে 132। আমাদের আর এর মান বের করতে হবে। আর সমান 132 ভাগ 2 ইন্টু পাই। এই 132 ভাগ 2 ইন্টু পাই এর মান কত? 22/7 না? তাহলে এটাকে আমরা লিখতে পারি 132 গুণন 7 নিচে 2 গুণন 22। এটা এখন হিসাব করেন কত হয়। এই 2 দ্বারা 132কে ভাগ করলে কত হয়? 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 6 দুগুণে 12 66। 22 দ্বারা 66কে ভাগ করলে 3, 3 7 21। পরিধি ও ক্ষেত্রফল যদি সমান হয় বৃত্তের ব্যাস কত? আচ্ছা বৃত্তের ব্যাস যদি 2r হয়, আচ্ছা বৃত্তের ব্যাস যদি 2r হয়, পরিধি কত? 2 পাই আর, ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। বলছে এরা সমান, তাহলে এই দুটো সমান। এখন তাহলে মান বের করেন। এখানকার পাই আর পাই কাটা, এখানকার আর আর এখানকার আরেকটা আর কাটা যাবে, তার মানে আর সমান 2। তাহলে 2r সমান কত হবে? 2 ইন্টু 2 সমান 4। এটা হলো অ্যান্সার। বৃত্তের ক্ষেত্রফল যদি 18 পাই হয়, পরিসীমা কত? পরিসীমা মানেই পরিধি, হ্যাঁ পরিসীমা মানেই পরিধি। তাহলে ক্ষেত্রফল, আচ্ছা আমরা যদি ব্যাসার্ধটাকে আর ধরি, ব্যাসার্ধ আর, তাহলে ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, এটা সমান কত দেওয়া আছে? 18 পাই। উভয় পাশের পাই কাটা যায়, তাহলে আর সমান √18। তাহলে 2r সমান, আচ্ছা পরিধি সমান 2 পাই আর, 2 ইন্টু পাই ইন্টু আর এর মান √18, এটাই অ্যান্সার। আচ্ছা একটি চাকার ব্যাস যদি 70 সেন্টিমিটার হয়, চাকাটা একবার ঘুরলে কতটুকু পথ অতিক্রম করবে? শোনেন, বৃত্তাকার চাকা, তার পরিধির দৈর্ঘ্য যতটুকু হবে, পরিধি যতটুকু হবে একবার ঘুরলে ততটুকু দূরত্ব অতিক্রম করবে। যে কোনো চাকা পরিধি যতটুকু হবে একবার ঘুরলে ঠিক ততটুকু দূরত্ব অতিক্রম করবে। তাহলে এটার ব্যাস যদি 70 হয়, ব্যাসার্ধ কত? 35। তাহলে পরিধি কত? 2 ইন্টু পাইয়ের মান লিখলাম 22/7 ইন্টু ব্যাসার্ধ হলো 35। তাহলে 7 দ্বারা 35কে ভাগ করলে হবে 5, তাহলে 220। কতটুকু পথ অতিক্রম করবে? 220 সেন্টিমিটার। 220 সেন্টিমিটার পথ অতিক্রম করবে। আবার বলছে একটা চাকার পরিধি 12 মিটার, পরিধি দেওয়া আছে এবার। তাহলে 5040 মিটার পথ অতিক্রম করতে চাকাটি কতবার ঘুরবে? খেয়াল করেন, এ যখন 12 মিটার অতিক্রম করে তখন একবার ঘুরে, তাহলে 1 মিটার অতিক্রম করলে ঘুরবে 1/12 বার। তাহলে 5040 মিটার অতিক্রম করলে ঘুরবে 5040 ভাগ 12। হিসাব করলে কত হয়? 4 × 48, 12 দুগুণে 24, 420। হ্যাঁ 420 বার ঘুরবে। এবার দেখেন কি বলছে, একটা বৃত্তাকার পার্কের ব্যাস 100 মিটার। পার্কটিকে বেষ্টন করে বাইরে 2 মিটার প্রশস্ত একটি রাস্তা আছে, সেই রাস্তার ক্ষেত্রফল কত? ধরেন এই আমার একটা বৃত্তাকার পার্ক, যেই পার্কের ব্যাস 100 মিটার। ব্যাস 100 মিটার হলে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ ধরেন 50। তাহলে এটা একটা পার্ক যার ব্যাসার্ধ 50। আচ্ছা এখন এই পার্কটিকে বেষ্টন করে একটি কী আছে? 2 মিটার একটা রাস্তা আছে, 2 মিটার একটা রাস্তা আছে। ধরলাম আমার এইটুকু হলো 50, এইটুকু 50। এখন 2 মিটার রাস্তা আছে, এদিকে তাহলে 2 মিটার রাস্তা, এটা হলো 2 মিটার। আচ্ছা এই রাস্তা বাদে পার্কটার ক্ষেত্রফল কত? পাই 50 স্কোয়ার না, মানে পাই ইন্টু 50 স্কোয়ার। আর রাস্তা সহ, দেখেন রাস্তা সহ তখন ব্যাসার্ধ কত? 50 আর 2 মিলে 52 না, তাহলে পাই ইন্টু 52 স্কোয়ার। তাহলে বলছে এই রাস্তাটার ক্ষেত্রফল কত? এই যে পাই ইন্টু 52 স্কোয়ার মাইনাস পাই ইন্টু 50 স্কোয়ার। এটা হিসাব করলে যা হবে তাই অ্যান্সার, এটা হিসাব করলে যা হবে তাই অ্যান্সার। তাহলে অ্যান্সারটা আপনারা বের করবেন। একটা জাতীয় প্রশ্ন দেখেন, কতগুলো চাকরি পরীক্ষা আসছে। বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি পেলে
এর ক্ষেত্রফল কত গুণ বেড়ে যাবে। প্রশ্নটা আসলে ভুল, মানে প্রশ্ন ভুল না, প্রশ্ন ঠিক আছে, প্রশ্ন অনুযায়ী সঠিক অপশনটা নাই, প্রশ্ন অনুযায়ী সঠিক অপশনটা নাই। আসলে প্রশ্নটা হওয়ার কথা ছিল বৃত্তের ব্যাস 3 গুণ হলে ক্ষেত্রফল কত গুণ হবে। এই যে বৃদ্ধি আর বেড়ে এই শব্দটা না থাকলে তাহলে প্রশ্ন এবং অপশন অনুযায়ী সব ঠিক ছিল। ব্যাপারটা কেমন লাগতেছে তাই না? চলেন আমি ক্লিয়ার করি। দেখেন, বৃত্তের ব্যাস যদি 2r হয় তাহলে ব্যাসার্ধ হবে r, তাহলে ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। এখন বলছে ব্যাস 3 গুণ করলাম, তাহলে ব্যাস 3 গুণ করলাম না, ব্যাস 3 গুণ বৃদ্ধি পাইছে, ব্যাস 3 গুণ করলে হবে 6r। 3 গুণ করলাম, আগে ছিল ব্যাস 2r, এখন ব্যাস হচ্ছে 6r, বৃদ্ধি পেয়ে হইল কত? আগে 2r, 3 গুণ করাতে হয়েছিল 6r, তাহলে বৃদ্ধি পায়া হইল কত? 2r আর 6r মিলে 8r। এখন ব্যাস হলে 8r, তাহলে ব্যাসার্ধ 4r। এটা ব্যাসার্ধ যদি হয় তাহলে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল 4r, আচ্ছা পাই ইন্টু 4r স্কোয়ার সমান পাই ইন্টু 16r স্কোয়ার। আগে ছিল পাই আর স্কোয়ার, এখন হচ্ছে কত? 16 পাই আর স্কোয়ার। কতটুকু বেশি? 15 পাই আর স্কোয়ার বেশি। তাহলে কত গুণ বাড়ছে? 15 গুণ বাড়ছে। তাহলে উত্তর হবে 15 গুণ, যাহা অপশনে নাই, যাহা কোনো অপশনে নাই। আসলে এই প্রশ্নটা হওয়ার কথা ছিল এইরকম, বৃত্তের ব্যাস 3 গুণ হলে ক্ষেত্রফল কত গুণ হবে। ব্যাস যদি 3 গুণ হয়, মানে আগে যদি 2r হয় তাহলে ব্যাস হবে 6r, 3 গুণ হলে 6r। আচ্ছা ব্যাস যদি 2r হয়, ব্যাসার্ধ r, তাহলে ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। ব্যাস 3 গুণ হইলে এখন 6r হয়েছে, তাহলে তখন ব্যাসার্ধ হবে 3r, তাহলে ক্ষেত্রফল কত? পাই 3r এর স্কোয়ার, মানে পাই 9 পাই আর স্কোয়ার। তাহলে কয় গুণ হয়েছে? আগে ছিল পাই আর স্কোয়ার, এখন 9 পাই আর স্কোয়ার, 9 গুণ হয়েছে, তাহলে অ্যান্সার 9। 3 গুণ হলে 3 স্কোয়ার, মানে 9 গুণ হবে। তবে মনে রাখতে হবে 3 গুণ হইলে ক্ষেত্রফল কত গুণ হবে, তখন 9। কিন্তু যদি বলে 3 গুণ বৃদ্ধি পেলে কত গুণ ক্ষেত্রফল কত গুণ বেড়ে যাবে, তখন কিন্তু আসলে অ্যান্সারটা 15। কিন্তু যিনি প্রশ্ন করছেন এতটা খেয়াল করেন নাই, যিনি প্রশ্ন করছেন এতটা খেয়াল করেন নাই যে এই বৃদ্ধি শব্দ দুইটা, বেড়ে শব্দ দুইটা, এই দুইটা শব্দ ব্যবহার করলে অ্যান্সার যে মানে অঙ্কের যে মান চেঞ্জ হবে উনি এটা খেয়াল করেন নাই, যার কারণেই অঙ্কটা এরকম হয়েছে। তো এটা নিয়ে আসলে পরীক্ষা যদি আসেও তা এটা বুঝে নেবেন যে এটা সঠিক উত্তর কিন্তু 9ই ধরবে, সঠিক উত্তর কিন্তু 9ই ধরবে। যদি এরকম দেখেন যে সঠিক উত্তর 15 নাই এখানে, তাহলে সঠিক উত্তর 9, এটাই রাইট, কারণ প্রশ্নকর্তা এটাই সঠিক উত্তর দিছে। তো যাই হোক, এটা একটা জাতীয় প্রশ্ন, যদিও আমি এটাকে জাতীয় প্রশ্ন বলি, এতগুলো পরীক্ষা আসছে কিন্তু প্রশ্নটা ভুল। ওকে, বৃত্তের ব্যাসার্ধ 10% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পায়? ওই যে এইভাবে করতে পারি আমরা, 10 + 10 গুণন এই যে 10 × 10, এটা যোগ হবে অবশ্য, ভাগ 100, মানে এটা হিসাব করলে 21%, হিসাব করলে 21% হবে। এটাই অ্যান্সার। শেষ অঙ্ক, আর 3 মিনিট নেব। 2 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গের অভ্যন্তরে অন্তবৃত্ত অঙ্কিত হইল। ও, এটা হ্রাস বলছে। আচ্ছা, হ্রাস বলে তাহলে এটা হবে না, সরি, আমি বৃদ্ধি ধরে নিয়েছি। হ্রাস পেলে -10 -10, মাইনাসে মাইনাসে কী হয়? প্লাস হয় না, তাহলে এখানে প্লাস, উপরে 10 × 10, নিচে 100, তাহলে -20 + 1 কত? -19। এই যে ঋণাত্মক সংখ্যা আসছে, তার মানে 19% হ্রাস পাবে। সামিরা ইসমাইল, থ্যাংক ইউ। আচ্ছা, 2 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গের অভ্যন্তরে অন্তর্বৃত্ত অঙ্কিত হইল। বৃত্ত দ্বারা বর্গের অনধিকৃত অংশের ক্ষেত্রফল কত? চলেন আমরা চিত্র দ্বারা বুঝি। ধরেন এই একটা বর্গ, যেই বর্গের বাহুর দৈর্ঘ্য হলো 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার। এখন এই বর্গের অভ্যন্তরে যদি একটা বৃত্ত অঙ্কন করি, এই একটা বৃত্ত অঙ্কন করলাম, এখন বলছে বৃত্ত দ্বারা বর্গের অনধিকৃত অংশ, মানে এই যে যেই অংশটা বৃত্ত কি করে নাই, অধিকার করে নাই, ঢেকে দেয় নাই, সেই অংশগুলোর ক্ষেত্রফল, মানে এই অংশের ক্ষেত্রফল। আচ্ছা বলেন তো, 2 সেন্টিমিটার বাহু হলে এর ক্ষেত্রফল কত? 2 স্কোয়ার, মানে 4 না, এটা বর্গের ক্ষেত্রফল। এবার একটু খেয়াল করে দেখেন তো, আমি যদি এখানে একটা ব্যাস অঙ্কন করি, এটা কি 2 হবে না? 2 হবে না? তাহলে ব্যাস 2 হলে ব্যাসার্ধ 1 হবে, এটাও 1, এটাও 1, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত হবে? পাই আর, মানে 1 স্কোয়ার, মানে পাই। এটা হলো বৃত্তের ক্ষেত্রফল, এটা হলো বর্গের ক্ষেত্রফল। দেখেন বর্গের ক্ষেত্রফল মানে এটা পুরোটাই, বৃত্তের ক্ষেত্রফল মানে এই যে বৃত্তটা শুধু,
তাহলে পুরোটা থেকে যদি এই বৃত্তের ক্ষেত্রফলটা বাদ দেই, যেটা পাবো সেটাই হলো এই যে অনধিকৃত অংশের ক্ষেত্রফল। এটাই হলো অ্যান্সার। থ্যাংক ইউ।